দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব আমি? যে ছেলে স্মার্টনেস বোঝে না, মাথায় টুপি কাঁধ পর্যন্ত চুল, এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে পায় না। যে ছেলে শার্ট প্যান্ট টি শার্ট শুটবুট না পরে সারাক্ষণ নিজেকে পাঞ্জাবিতে আবদ্ধ রেখেছে, তাকে বিয়ে করব আমি? লাইক সিরিয়াসলি আম্মু? বাবা তার বোনের এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে কিভাবে ঠিক করতে পারলো? তার বোনের ছেলেকে সে ভয় পেতে পারে, এবারে সবাই ভয় পেতে পারে, আমি ভয় পাই না। আমি ইয়াশকে বিয়ে করতে পারবো না, মানে পারবো না। কথাগুলো বলে টেবিলের গ্লাসে রাখা পানি ঢকঢক করে একদমই খেয়ে নিল ঈশিতা। পাশের রুম থেকে ঈশিতার সব কথা কান পেতে শুনলেন বেলাল সাহেব। ওনার মধ্যে মায়ের অতিরিক্ত ভালোবাসা পেয়ে মেয়েটা মাথায় চড়ে বসেছে। বেলাল সাহেব পাশের রুম থেকে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। ঈশিতা তৎক্ষণাৎ বাবাকে সামনে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল তার বাবা হয়তো অফিসেই আছে। ঈশিতা আশ্চর্য হয়ে বলে, বাবা তুমি? হ্যাঁ আমি যদি পাশের রুমে না থাকতাম তাহলে তো আমার মেয়ের এত বড় বড় কথা আমি শুনতেই পারতাম না। বাবার পছন্দের উপর মেয়ের ভরসা নেই, বাবার পছন্দকে মেয়ে কোনো তোয়াক্কা করে না। এটা একটা বাবার কাছে কতটা কষ্টের এটা তুমি বুঝবে না। যদি তোমার নিজের সন্তান থাকতো তাহলে বুঝতে। আর আমার কথায় শেষ কথা, ইয়াশকে তোমার পছন্দ হোক বা না হোক তাকেই তোমার বিয়ে করতে হবে। বাবা আমি ইয়াশ ভাইকে বিয়ে করতে পারবো না, আমার সাথে ওনার যায় না, কোনোভাবেই যায় না। আর তাছাড়া দেশে তো ছেলেমেয়ের অভাব নেই যে মামাতো ফুফাতো বোনের মধ্যে বিয়ে দিতে হবে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সীতা। আই এম সরি বাবা, কিন্তু আমি ইয়াশ ভাইকে সত্যি বিয়ে করতে পারবো না। আমিও দেখবো বিয়ে তুমি কিভাবে আটকাও। কথাটা বলেই বেলাল সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন। মিসেস রমেলা এবং ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে ঈশিতা রাগ করে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ঈশিতা এবার চতুর্থ বর্ষে পড়াশোনা করছে। ভার্সিটি খুব একটা দূরে না বিধায় বাড়ি থেকে যাতায়াত করে। পড়াশোনা যেহেতু প্রায় শেষের দিকে, তাই বেলাল সাহেব ঠিক করেছেন বোনের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু ঈশিতা কোনোভাবেই ইয়াশকে বিয়ে করতে রাজি না, কারণ ইয়াশ রাজনীতির সাথে জড়িত। রাগী স্বভাবের কেমন একটা সেকেলে ভাব ও আছে তার মধ্যে, যা ঈশিতার পছন্দ না। ঈশিতা বেরিয়ে যায় হয়তো বন্ধুদের সাথে দেখা করে বিয়ে ভাঙার কোনো প্ল্যান করবে। মিসেস রমেলা মেয়ের এমন ব্যবহার দেখে কপাল চাপড়াচ্ছেন। তার অতিরিক্ত ভালোবাসায় মেয়ের অবস্থা এমন হয়েছে যা এখন ঠিক করারও নয়। ইয়াশ ছেলে হিসেবে খুব ভালো, সেটা তিনিও জানেন। তাই ঈশিতাকে যে কোনো মূল্যে রাজি করাতেই হবে বলে চিন্তা করেন। প্রিয়তা ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে বের হয়েছে তার একমাত্র ফুপির বাসায় যাবে বলে। সেখানে তার প্রিয় মানুষটির দেখা মিলবে। অনেকদিন দেখা হয় না প্রিয় মানুষটির মায়ামাখা মুখটা। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সে এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা ব্যাগ থেকে বের করে হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইয়াশ কল দিয়েছে। ফোন স্ক্রিনে ইয়াশ নামটা দেখে প্রিয়তার মুখে হাসি ফুটে ওঠে। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছিস কোথায় এখন? আমি এই যে আমার হোস্টেল থেকে বের হয়েছি, ফুপি কল দিয়েছিল বাসায় যাওয়ার জন্য। হ্যাঁ, মা আমাকে বলেছিল তোকে নিয়ে আসতে, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কল এসেছে, এক জায়গায় যেতে হচ্ছে। আমি কি তোকে নিয়ে আসতে কাউকে পাঠিয়ে দেব? না, কারো আসতে হবে না, আমি একটা রিক্সা নিয়ে চলে আসব। পারবি আসতে? হ্যাঁ, 10 মিনিটেরই তো রাস্তা, আমি পারবো আসতে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, তাহলে সাবধানে আয়, আমার এখনই বের হতে হবে। রাখছি তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয়তা আর কিছু না বলে কল কেটে দেয়। নিজেই একা একা কথা বলতে থাকে। এই লোকের ব্যস্ততা কখনো যাবে না, সারা দিন রাত এটা ওটা নিয়ে ব্যস্ত আছে তো আছেই। লোকটা কিভাবে এত ব্যস্ত থাকতে পারে সেটা আমার কিছুতেই বুঝতে পারে না। একটু এখান থেকে বাসা অবধি সাথে করে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? আবার নিজেই নিজের মনকে সান্ত্বনা দেয়, কারণ ইয়াসের তো আসার কথা ছিলই না। প্রিয়তা একটা রিক্সা ডেকে উঠে ফুপির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রিয়তা এবার সম্মান প্রথম বর্ষে। গতকালই প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হলো। তার ফুপির বাসাও ভার্সিটি থেকে অল্প কিছু দূরের দূরত্ব। প্রথমে তার ফুপি নিজেই বলেছিল তার বাসায় থেকেই পড়াশোনা করতে, কিন্তু ইয়াশ নিজেই নিষেধ করেছে। বলেছে অবনী আর প্রিয়তা একসাথে থাকলে কারো পড়া হবে না ঠিক মতো।
মাঝে মাঝে যেন ঘুরতে আসে, দুজন একসাথে সময় কাটাবে। ইয়াশ হয়তো প্রিয়তাকে মামাতো বোন হিসেবেই দেখে, কিন্তু প্রিয়তা মোটেও ইয়াশকে ফুফুতো ভাইয়ের নজরে দেখে না। ক্লাস 9-এই প্রায় প্রতিটা মেয়ে প্রথমবারের মতো প্রেমে পড়ে। প্রিয়তাও এর ভিন্ন হয়নি, সেও প্রথমবারের মতো ইয়াশের প্রেমে পড়েছিল। বয়স হিসেব করতে গেলে গোটা 10 বছরের বড় ইয়াশ প্রিয়তার থেকে। সে কতবার ভেবেছে ইয়াশকে তার মনের অনুভূতিগুলো একে একে সব বলে দেবে, কিন্তু তার সামনে গেলে সাহসে কুলিয়ে ওঠে না। আনমনের রিস্কায় বসে থাকে প্রিয়তা। রাজ্যের ভাবনা এসে ভর করে তার মাথায়, কবে বলে উঠতে পারবে সে তার অনুভূতিগুলো। ইয়াশ আলমারি থেকে লন্ড্রি করা সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরে, আদরে নিজেকে মুড়িয়ে ফোনটা হাতে নিয়ে বের হয় রুম থেকে। ইয়াশের মা মিসেস বেলা রান্নাঘরে কিছু একটা করছিলেন। ছেলের ভর দুপুরে বের হওয়া দেখে দৌড়ে দরজায় এসে দাঁড়ান। ওনা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলেন, এখন আবার কোথায় যাচ্ছিস বাবা? মা, একটা জরুরি কল এসেছে, আমার এক্ষুনি যেতে হবে। আমি যে এত কিছু রান্না করলাম, তার কি হবে? আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো মা, চিন্তা করো না। কি জরুরি দরকার শুনি? প্রিয়কে যে নিয়ে আসতে বললাম, তার কি হলো? ওকে কল দিয়েছিলাম, রওনা দিয়েছে, চলে আসবে হয়তো এখনই। মেয়েটা এতদিন পর আসছে, তোকে বললাম নিয়ে আসতে, আর তুই কিনা একাই আসতে বললি। না মা, আমি বলেছিলাম কাউকে পাঠাবো কিনা, কিন্তু ও বলল একাই আসতে পারবে। এখন আর কথা বলতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে মা, এখন আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে চলে গেলে তবুও সেই দরজার দিকেই তাকিয়ে থাকেন। ছেলেটা সারাদিন এত তাড়াহুড়োতে থাকে, আবার রান্নাঘরে গিয়ে রান্নায় মন দেন তিনি। মেয়েটা এসে খেতে চাইবে, তাই রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। সিঁড়ি দিয়ে নামার সময় বোরখা নিকাবে কাউকে দেখে একপাশে দাঁড়িয়ে যায় ইয়াশ। মেয়েটিও ইয়াশকে দেখে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে প্রিয়? হ্যাঁ আমি। বাহ, ভালো পরিবর্তন হয়েছে দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা যা, ভেতরে যা, মা তোর জন্য অপেক্ষা করছে। আমি যাই, আমার কাজ আছে। নিচে দেখলাম গাড়ি নিয়ে কয়েকজন অপেক্ষা করছে। হ্যাঁ, আমার জন্যই। আচ্ছা, কখন আসবেন? খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। এখন যাই আমি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইয়াশ পাশ কাটিয়ে বের হয়ে চলে যায়। প্রিয়তা চেয়ে থাকে আর বলে, ইস, কি সুন্দর লাগছে আমার শেহজাদকে। আমি আজকে ফুপিকে বলবো তোমার ছেলের বউ বানিয়ে নাও আমায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রিয়তা অবনী বসে বসে আড্ডা দিচ্ছিল। পাশের রুমে মিসেস বেলা নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে মেয়ের রুমে আসেন। মাথা থেকে কাপড় নামিয়ে শুকনো কাপড় দিয়ে মাথা মুছতে মুছতে চেয়ার এগিয়ে নিয়ে বসে প্রিয়তাকে জিজ্ঞেস করেন, ওই যে ইয়াশ ঈশিতার ব্যাপারে কথা বলবো। দুজনের নাম একসাথে শুনিয়ে প্রিয়তার কেমন যেন একটা খটকা লাগে। ভেতরে একটু ভয়েরও সৃষ্টি হয়। ইয়াশ ভাই আর তার বড় বোনকে নিয়ে কি ব্যাপারে কথা বলবে তার ফুপি? বুঝলাম না ফুপি, ইয়াশ ভাইয়া ঋষিতা আপুকে নিয়ে কথা বলবে মানে? অবনী তার মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, ঈশিতা আপু আর ভাইয়ার বিয়ের কথা আম্মু তো কালকেই মামাকে জানিয়েছে, মামাও রাজি। হ্যাঁ রে মা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঈশিতাকে আমার ঘরের বউ করে নিয়ে আসব, আর সে কথা আমি তোর বাবাকে গত রাতেই জানিয়েছি। তোর বাবাও সম্মতি জানিয়েছে আমাকে, তাই আমরা চাচ্ছিলাম এই সপ্তাহের মধ্যেই ঘরোয়াভাবে ঈশিতা আর ইয়াশের বিয়ে দিয়ে দিতে। কই, আমাকে বাবা তো কিছু বলেনি। সকালেও তো কল দিয়েছিল বাড়িতে, কেউ কিছু বললো না তো। হয়তো খেয়াল নেই। আচ্ছা বাদ দেও সব, তুই তোর বাবার নাম্বারে কল দে, আমি একটু কথা বলি। মিসেস বেলার কথা শুনে প্রিয়তার যেন চারপাশে অন্ধকার হয়ে আসে। কি সব শুনছে সে? তার প্রিয় মানুষের বিয়ে কিনা তারই বড় বোনের সাথে? এটা কিভাবে সম্ভব? তার এত বছরের ভালোবাসা, অনুভূতি সব কি তবে বৃথা যাবে? প্রিয়তা কল লিস্ট থেকে বাবার নাম্বার বের করে ফুপির হাতে ধরিয়ে দেয়। কি রে, কল দিয়ে দিবি না তাহলে? ও হ্যাঁ। প্রিয়তা আবার ফোনটা নিয়ে বাবার নম্বরে কল দেয়। রিং হলে ফোনটা মিসেস বেলার হাতে ধরিয়ে দেয়। প্রিয়তা মাথা নিচু করে বসে আছে। প্রিয় মানুষকে দেখার উছিলায় এসেছিল সে। ভেবেছিল কয়েকদিন থাকবে আর ইয়াশকে সময় সুযোগ বুঝে বলে দেবে যে সে তাকে ভালোবাসে, কিন্তু এখন যা শুনছে তাতে নিজের সুখ দুঃখ জলাঞ্জলি দিতে হবে। ফোন রিং হওয়ার সাথে সাথে বেলাল সাহেব কল রিসিভ করেন। মিসেস বেলা খুব উৎসাহের সাথে সালাম দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বোন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আর ভাবি কেমন আছেন? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। প্রিয়তা তোদের ওখানে গেছে?
না মানে ওর ফোন নাম্বার যে এটা? হ্যাঁ ভাই, কিছুক্ষণ আগেই এসেছি। রাতে ওই ব্যাপারটায় কথা বলার জন্য আবার ফোন দিয়েছিলাম। তুই একদম চিন্তা করিস না, মেয়েটাও বড় হয়ে গেছে আর আমিও চাচ্ছি খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। ইয়াসের মতো ভালো ছেলে তো আর হয়ই না। যাক আলহামদুলিল্লাহ। ঈশিতার কি খবর? তোর তো নারাজি হওয়ার কিছু নেই, তোর এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। সব ব্যাপারগুলো আমি দেখে নেব, তুই শুধু বল। তাদের দুজনের আলাদা আলাদা হাতগুলো আমরা কবে একসাথে করে দেব? ভাই, আমি ভাবছিলাম যে ওদের দুজনের বিয়ে এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিলে হয় না? তুমি তো জানোই ইয়াশ কেমন, ও কোনোভাবেই বিয়ের অনুষ্ঠান করতে দেবে না। ও তো এখন বিয়েই করতে চাইছিল না, কিন্তু ওর বয়সী ছেলেদের 2-1টা করে বাচ্চা হয়ে গেছে, অথচ সে বিয়েই করতে চায় না। অনেক কষ্টে রাজি করিয়েছি। আমি জানি আমার ছেলের আলাদা কোনো পছন্দ নেই, তবুও জিজ্ঞেস করেছিলাম তার কোনো পছন্দ আছে কিনা। সে বলেছে তার কোনো পছন্দ নেই, আমরা যা করব তাতেই সে রাজি। অনেকদিন হলো আমাদের বাড়িতে আসা হয় না তো তোদের, এসে ঘুরে যা আর ঈশিতাকেও দেখে যা। নিজেদের মেয়েকে আবার দেখার কি আছে বলো তো? একেবারেই বিয়ের জন্যই যাব। রাতে ইয়াসের বাবা বাড়ি ফিরলে ফোন দিয়ে কথা বলতে বলবো। তুমি ওনার সাথে কথা বলে আজকেই বিয়ের তারিখ ঠিক করে ফেলো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি রাতে কল দেবো তাহলে। ঠিক আছে। না, প্রিয়তার সাথে কথা বলো। মিসেস বালা ফোনটা প্রিয়তার দিকে এগিয়ে দেয়। প্রিয়তা ফোনটা নিয়ে ফুপির দিকে তাকিয়ে মিথ্যে একটা হাসি দেয়। হ্যাঁ বাবা বলো, কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। তুই কেমন আছিস বলতো? পরীক্ষা কেমন হলো? আমিও আলহামদুলিল্লাহ ভালো, আর আমার পরীক্ষাও ভালো হয়েছে। কিন্তু তুমি আমার সাথে এটা ভালো করলে না। কি ভালো করলাম না আমার মেয়ের সাথে? এই আপুর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এই কথাটা আমি মাত্র জানলাম কেন? ও আচ্ছা, এই কথা। তোর ফুপি তো রাতে বলেছে আমাকে, তখন তো তুই হয়তো ঘুমাচ্ছিলি, তাই আর বলিনি। সকালে যে কথা হলো। একটুও মনে নেই রে মা। তুই বাসায় আসবি কখন? বাসায় এলে সব বলবো। আর বলতে হবে না, থাক। রাগ করে না মা, আগামীকালে চলে আয়। বাবার মেয়ের অনেক কথা আছে তো। এইভাবে ভুলিয়ে ভালিয়ে পরিস্থিতি সামলাও তুমি সব সময়। তোর বাবা বলে কথা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা মা, এখন রাখছি, পরে কল দেবো। ঠিক আছে। প্রিয়তা ফোন রেখে দেয়। মিসেস বেলাও চলে যান রুম থেকে। অবনী ফোন ঘাটাঘাটি করতে ব্যস্ত, সেই সুযোগে প্রিয়তা রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। হঠাৎ করে পাওয়া এতটা বিষণ্ণতা হয়তো জোরে চিৎকার করে কান্না করে উদযাপন করতে হতো, কিন্তু সে উপায়ও তো নেই। এক জায়গায় দাঁড়িয়ে অধৈর্য হয়ে কান্না করতে থাকে প্রিয়তা। আজ যেন তার কান্নারই দিন। সবকিছু উপেক্ষা করে তাকে হারানোর কান্না কাঁদতে হবে। রাতে চা বানিয়ে সবাইকে দিতে দিয়ে প্রিয়তা 1 কাপ চা ইয়াসের জন্য নিয়ে যায় তার রুমে। ইয়াস ল্যাপটপে কিছু একটা করছিল। প্রিয়তা চা রেখে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। কারো রুমে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। ইয়াসের কথা শুনে দাঁড়িয়ে যায় প্রিয়তা। একেই তো মন খারাপের জন্মদিন, তার উপর প্রিয় মানুষের এমন কথা। সব মিলিয়ে যেন অন্ধকার নেমে আসে প্রিয়তার জীবনে। প্রিয়তার কথা বাড়াতেই ইচ্ছে করছিল না, কেমন যেন অভিমান হচ্ছিল ইয়াসের উপর। সে কি কিছুই বোঝেনি এতদিনে তার ব্যবহারে? এখন যেহেতু নিজের বোনের সাথে বিয়ের কথা চলছে, এখানে নিজের বিষয়ে কথা বলা স্বার্থপরের পরিচয় দেয়া সমান কথা। তাই আর কথা বাড়াবে না বলে ঠিক করে। আজকে থেকে যেন এই পুরুষটি তার জন্য একেবারে নিষিদ্ধ হয়ে গেল। কি হলো, কিছু না বলে দাঁড়িয়ে আছিস কেন? পুরুষ মানুষের রুমে একা ঢুকতে নেই, জানিস না? সরি। প্রিয়তার সব মেনে নেওয়া সামান্য সরিতে অবাক হয়ে যায় ইয়াস। ল্যাপটপ থেকে এবার চোখ উঠিয়ে তাকে দেখে নেয়। বিষণ্ণতা ভর করেছে সেটা স্পষ্ট, আবার কাজে মন দেয় সে। পর্দা কাউকে দেখানোর জন্য না করে আল্লাহকে ভয় করে করবি। তোর বোনের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, তাকে না হয় আমি ঠিক করে নেব, কিন্তু তুই? আমার বিষয়ে আপনাকে ভাবতে হবে না। বিয়েটা হয়ে নিক, তারপর আমি একটা ভালো ছেলে খুঁজে তোরও বিয়ে দেব। মেয়েদের বেশি দিন ঘরে রাখতে নেই। নিজের বোনকে রেখেছেন কেন? অবনীকে বিয়ে দেন, আমার ব্যাপারে আপনার ভাবতে হবে না। দুজনকে নিয়ে ভাববো, বিয়েটা হতে দে আগে। খুব লাফিয়ে লাফিয়ে বিয়ে করতে যাচ্ছেন দেখছি। যাব না, বিয়ে তো একবারই করব। আমি আসছি। প্রিয়তা জানে ইয়াসের কোনো কথাই এখন সে মেনে নিতে পারবে না। সব কথাই তার রাগ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় সে এখান থেকে আর ইয়াসের সামনেই যাবে না। মা, প্রিয়তাকে বাসায় পাঠিয়ে দাও।
ইয়াশ আর মিসেস বেলা কথা বলছিলেন। ইয়াশের এমন কথা শুনে বাহিরে দাঁড়িয়ে যায় প্রিয়তা। সে সকাল সকাল তার ফুপিকে এই কথাটা বলতেই যাচ্ছিল যে সে আজকেই বাড়ি ফিরে যাবে, আর বলতে এসে শুনল ইয়াশ নিজেই তার মাকে এই কথাটা বলছে। প্রিয়তা বাহিরে দাঁড়িয়ে যায়। কেন, কি হয়েছে? মেয়েটা এসেছে কয়েকদিন থাকবে বলে। ও এখন বড় হয়ে গেছে, এভাবে অন্য বাড়িতে থাকা কেমন দেখায় না? নিজের ফুপুর বাড়িতে আছে, অন্য কোনো বাড়ি না তো। মা, বাসার বাহিরের কেউ থাকলে আমি স্বাভাবিকভাবে থাকতে পারি না বাসায়। যতক্ষণ বাসায় থাকবো একটু ভালোভাবে না থাকলে পারে কেমন লাগে বলো? তোর রুম তো এক পাশে, ওই দিকে কেউ যায় না, তোকে বিরক্তও করে না তাহলে? কিছু না, থাক, বাদ দাও। শোন, তোর মামা রাতে তোর বাবাকে কল দিয়েছিল। বাবা কল দিয়েছিল শুনে আর একটু ভালো করে শুনতে চায় প্রিয়তা। কি বলেছে তার বাবা? সত্যি কি বিয়ের তারিখ ঠিক হয়ে গেল? ভালোবাসা প্রকাশের সুযোগটাই হলো না তার। প্রিয়তা মন শক্ত করে নেয়, ইয়াশকে গন্তব্য ভাবা বন্ধ করে দিতে হবে। আর না, ইয়াশকে নিয়ে ভাবা অন্যায়, ঘোর অন্যায়। নিজেকে নিজেই বোঝাতে চেষ্টা করে। না প্রিয়, একদম না। এই লোকটাকে নিয়ে আর একটুও ভাবা উচিত হবে না। এই লোকটা তোর বোনের হবু বর, তাকে নিয়ে ভাবা অপরাধ। এই অপরাধের শাস্তি পরিবারের কাছে ছোট হওয়া, নিজের কাছে অপরাধী হওয়া। তুই নিজেকে এত নিচে নামাতে পারিস না প্রিয়। ভালোবাসার মানুষকে সবসময় পেতে হবে এমন তো না, পাওয়াতেও সবসময় ভালোবাসা বেঁচে থাকে না। মায়ের কথা শুনে উৎসুক চোখে তাকায় ইয়াশ। কি কথা হয়েছে জানতে চায় ইয়াশ। কি বলেছে? এই সপ্তাহের মধ্যেই যদি বিয়ের কাজ সেরে ফেলি তাহলে কি তোর অসুবিধে হবে? না মানে 2 থেকে 3 দিন বাড়িতে সময় দিতে হবে, অনেক কাজ। এই সপ্তাহ বাড়িতে সময় দিতে পারবি? এই সপ্তাহে বিয়ের কথা শুনে একটু অবাক হয় ইয়াশ। সে ভেবে রেখেছিল সপ্তাহের শেষের দিকে তার কাছের কিছু ছেলেদের নিয়ে বাইক রাইডে বের হবে। সে ভেবেছিল এই সপ্তাহটা নিজের জন্য রাখবে, তারপরই তো বড় একটা দায়িত্বের দিকে পা বাড়াতে চলেছে সে। কিন্তু নিজের জন্য রাখা এক সপ্তাহ এভাবে কাজে লাগবে ভেবে অবাক হচ্ছে। আর তাছাড়া ঈশিতার সাথে কথা বলাও জরুরি। ফোনে কথা বলাটা দৃষ্টিকটু দেখায়, সব বিষয় নিয়ে ফোন আলাপও মানায় না। এত তাড়াহুড়ো কেন মা? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? কে বলতে পারে তোর বিয়েতে রাজি হওয়ার মনোভাব কয়েকদিন পর পাল্টে যাবে না? যেভাবে বিয়ে দিতে চাচ্ছ এমনিতেও মনে হচ্ছে ধরে বেঁধে জেলখানায় পাঠাচ্ছ। কি জিজ্ঞেস করেছিলাম তার উত্তর দে, কথা বাড়াস না। আমি ভেবেছিলাম এই সপ্তাহ নিজের জন্য রাখবো, দলের ছেলেগুলোকে নিয়ে একটু ঘুরবো। তারা অনেক দিন ধরে ব্যস্ত সময় পার করছে, কাজে কাজে জীবনটা তলিয়ে যাচ্ছে। তাই ভাবলাম তাদের একটু বিনোদনের প্রয়োজন আছে। আর তাছাড়া আর কিছুদিন পর থেকে তো নতুন কিছু শুরু হবে ইনশাল্লাহ, তখন তো জীবন একদম পাল্টে যাবে। আর তুমি তো জানোই মা, আমার জীবনে দায়িত্ব কখনো কমবে না, দিনকে দিন দায়িত্ব আরো বাড়ছে। আমি চাই এই দায়িত্ব আরো বাড়ুক। আমি যেটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা যদি পূরণ হয়ে যায় তাহলে দেখো আমি চেষ্টা পরিবর্তন করে দেব। কেউ কখনো ভাবেও নি এই দেশটা এমন হতে পারে, আমি ঠিক সেরকম করে দেব। আর নিজেকে শুধরে নেওয়াও অনেকটা বাকি। বাইরে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, দলের ছেলেদের নিয়ে ঘুরতে যাওয়া, এটার জন্যই তুই অনেক সময় পাবি বাবা। নিজের বয়সের দিকে একটু খেয়াল রাখ। জীবনের মুখ্য উদ্দেশ্য তো বিয়ে নয়। তুই এই কথা কিভাবে বলতে পারলি? বিয়ে করা জীবনের উদ্দেশ্য নয় ঠিকই, কিন্তু জীবনের অংশ তো, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি আমি। তোমার কথায় তাল না মেলালে তুমি কথা বাড়াতেই থাকবে। তার চেয়ে ভালো বিয়ের বন্দোবস্ত করো, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। অতঃপর তাদের বিচ্ছিন্ন হওয়ার সব রকম ব্যবস্থা হয়েই গেল। এখানে আর এক মুহূর্ত নয়, আর এখানে থাকলে প্রিয়তা হয়তো দম বন্ধ হয়ে মারাই যাবে। সে সহ্য করতে পারবে না তার প্রিয় মানুষ অন্য কারো হয়ে যাচ্ছে তা দেখে। প্রিয় মানুষ অন্য কারো হয়ে চোখের আড়াল হলে তবুও একটু সহ্য করা যায়, কিন্তু সে তো প্রতিনিয়ত চোখের সামনে আসতেই থাকবে। প্রিয়তা আর কোনো কথা শোনার অপেক্ষা না থেকে
সোফায় গিয়ে বসে পড়ে। দাঁড়িয়ে থাকার শক্তিটাও যেন হারিয়ে গেছে তার। ইয়াশ তার মায়ের সাথে কথা বলা শেষ করে রুম থেকে বের হয়ে দেখে প্রিয়তা বাহিরে সোফায় বসে আছে। পাশেই অবনী বসে বসে ফোন দেখছিল। এই মেয়েটার খুব বাজে অভ্যাস হয়ে গিয়েছে, সবসময় হাতে ফোন থাকবেই। ফোনে এত কি পেয়েছে কে জানে। ইয়াশ গিয়ে অবনীর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ইয়াশের হঠাৎ এমন আচরণে অবনী চমকে যায়। এটা কি হলো ভাইয়া? ফোন কেন নিয়ে নিলে? আজকে থেকে তোর ফোন ব্যবহার করা বন্ধ। অতিরিক্ত বাজে নেশা হয়ে গিয়েছে তোর। এটা কেমন কথা? পরীক্ষা শেষ, বাসায় এমনি এমনি কি করব বসে বসে? আমার বুকসেল ভর্তি বই আছে, কি করতে? ওখানে নিম্নেও 400-500 বই আছে, ওগুলো পড়তে পারিস না? ভাইয়া, সবার সবকিছুর প্রতি নেশা থাকে না, সবকিছুর প্রতি ভালোবাসাও থাকে না। আমার বই পড়তে ইচ্ছে করে না, আমি বই পড়বো না। দাও, ফোন দাও। বই পড়তে ইচ্ছে করে না তো কি ইচ্ছে করে? সারাদিন ফোন নিয়ে বসে থাকতে ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছে করে। আমি তো তোমার মতো সব সময় বাইরে থাকি না যে আমার সময় এমনিতেই পার হয়ে যাবে। তোমার ভাইয়া এমনি এমনি বাইরে থাকে না বোন, তার অনেক কাজ, সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাকে বলতে হবে না। বুঝেছি বুঝেছি, আপনার অনেক কাজ। এবার আমার ফোনটা দিন। প্রিয়তা চুপ করে দুই ভাই বোনের কথা শুনছিল। প্রিয়তা নিজেও একটু উশৃঙ্খল টাইপের, তবে ইয়াশ কখনো তাকে কোনো বিষয় নিয়ে কিছু বলেনি। শুধু একদিন এ বাসায় এসে টি শার্ট পরে থাকায় অপমান করেছিল। তারপর থেকে প্রিয়তা ইয়াশকে দেখানোর জন্য হলেও ফুপির বাসায় আসলে মাথায় কাপড় দিয়ে থাকে, বাহিরে গেলে বোরকা পরে যায়। সে অন্য সময় এটা করে না। আমার সামনে যদি কোনোদিন আমি তোকে ফোন টিপতে দেখেছি, তাহলে ওই দিনই তোর ফোনের জান শেষ হয়ে যাবে। মনে থাকবে। এবার দাও, আমাকে ফোন দাও। ইয়াশও অবনীকে ফোনটা দিয়ে চলে যাবে এমন সময় প্রিয়তা পেছন থেকে ডাক দেয়। ইয়াশ আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছনের দিকে তাকায়। হ্যাঁ বল, কোনো দরকার? আসলে ভাইয়া, আমি বাড়ি যেতে চাচ্ছিলাম। কে? মা তো বললো তুই কয়েকদিন থাকবি এখানে। না, আমি বাড়ি যাব, আমার আর এখানে ভালো লাগছে না। অবনী ভ্রু কুঁচকে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা কি বলল সেটা হয়তো তার বোধগম্য হলো না। কি বললি তুই? তোর এখানে ভালো লাগছে না? এই কথাও এখন আমার শুনতে হলো? আমি থাকতে তোর ভালো লাগছে না? না, আসলে শরীরটা ভালো লাগছে না। আর ইয়াশ ভাইয়ার সাথে তো ইস্যু আপুর বিয়ের কথা চলছে। এই সময় আমি এখানে কিভাবে থাকবো? বাড়িতে অনেক কাজ আছে না। আচ্ছা, তুই মার সাথে কথা বলে দেখ, আমি বিকেলে রেখে আসবো। ঠিক আছে। ইয়াশ বেরিয়ে যায়। প্রিয়তাও সেখানে আর বসে না থেকে রুমে চলে যায় ব্যাগ গোছাতে হবে ভেবে। এখানে যে দম বন্ধ হয়ে আসে তার। এমন দম বন্ধকর পরিবেশ কোনোদিন সৃষ্টি হয়নি। বাসায় গিয়ে গান চালিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কান্না না করলে তার মনটা যেন হালকা হবে না। আমি তোমাকে ভালোবাসি ইস্যু, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি কিছুতেই তোমাকে আমার কাছ থেকে হারিয়ে যেতে দিব না। ফোনের ওপাশে কারো সান্ত্বনায় কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। কান্না করতে করতে নাক আটকে আসছে তার, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারছে না। ওপাশ থেকে কেউ কান্না করতে বারবার নিষেধ করছে, তবুও যেন ঈশিতার কান্না বাদ মানতে চাইছে না। তুমি চিন্তা করো না, আমি প্লেনের টিকিট কেটেছি, এই সপ্তাহের মধ্যে চলে আসছি। আমিও ইয়াশ ভাইয়ের সাথে কথা বলবো এ ব্যাপারে। তুমি যদি ওনাকে বুঝিয়ে বলতে পারো, তাহলে তার সাথে একা দেখা করো, কথা বলো, দেখো পরিস্থিতি খানিকটা সামাল দিতে পারো কিনা। আমি আজকেই কল দেবো ওনাকে, আগামীকাল দেখা করতে বলবো। ঈশিতা কথা বলে কিছুক্ষণ পর ফোনটা রেখে দেয়। সে এতক্ষণ কথা বলছিল তার প্রেমিক আবিরের সাথে। আবির বাহিরের দেশে পড়াশোনা শেষ করে সেখানে ভালো একটা জব পেয়েছে 3 মাস যাবৎ। ঈশিতা ভেবেছিল আবির বছর খানেক জব করে বাসায় তার ব্যাপারটা জানাবে, কিন্তু বাড়িতে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যাওয়ায় সে আর রিস্ক নিতে চায় না। ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে চায়। যারা ছেড়ে যায় তারা হয়তো কখনো ভালোবাসেইনি বা ভাগ্য তাদের সহায় হয়নি। গাড়ি এসে প্রিয়তাদের বাড়ির সামনে থামে। প্রিয়তার সারা রাস্তা অন্যমনস্ক ছিল, একটা কথা বলেনি ইয়াশের সাথে। ইয়াশ এমনিতেও সবার সাথে বেশি কথা বলতে পছন্দ করে না, তার জন্য চুপচাপ পরিবেশই ইয়াশের জন্য ভালো। কিন্তু প্রিয়তা অনেক বেশি কথা বলে, সেজন্য এই চুপচাপ পরিবেশটা একটু অন্যরকমই লেগেছে। বাড়ির সব ভাই বোনেরা এক হলে এই মেয়েটা বেশি কথা বলে। অট্টহাসিতে যেন তার উপস্থিতি বুঝিয়ে দেয়। কতবার ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে তাকে। ইয়াশ গাড়ি থামিয়ে সামনের দিকে তাকিয়েই বলে, কিরে, নামবি না নাকি এখানে এভাবেই বসে থাকবি? ইয়াশের কথায় বাস্তবে ফিরে আসে প্রিয়তা। এতক্ষণ তার মন কোথায় পড়েছিল কে জানে। হ্যাঁ, কিছু বললেন আমাকে? বললাম বাড়িতেও চলে এসেছিস, নামবি না?
ও, চলে এসেছি এত তাড়াতাড়ি? হ্যাঁ, চলে এসেছিস, যা বাসায় যা। আর শোন, যেভাবে দিন কাটাচ্ছিস এভাবে কাটালে কবে দিন শেষ হয়ে যাবে বুঝতেই পারবি না। আফসোস করতে হবে। কিসের আফসোস? এই যে আমাদের কেন দুনিয়াতে পাঠানো হয়েছে আর আমরা কি করছি। তুই কি জানিস, এই যে তুই যেভাবে চলাচল করিস এটা ঠিক না। আমি শালীনভাবেই চলাচল করি তো। চলাচল 3 ধরনের: শালীন, অশালীন আর পর্দার সহিত চলাচল। বাড়িতে মাহারামের সামনে শালীন আর নন মাহারাম বাইরের জন্য পর্দা। তুই যে এভাবে বের হয়েছিস তোরও গুনাহ, যে তোকে দেখবে তারও গুনাহ। একটা ভালো ইমানদার কোনো ছেলেই কিন্তু এরকম স্ত্রী চাইবে না। আমার আপু তো আমার চেয়েও আরো এক কাঠি ওপরে, তাহলে তাকে কেন বিয়ে করছেন? আপনার সাথে তো আপুর কোনোভাবেই যায় না। এখানে আমার পরিবার জড়িত আর নিজের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি আমার স্ত্রীকে ঠিক করে নিতে পারবো। তুই আমার অনেক ছোট, আমার ছোট বোনের সমবয়সী। 10 থেকে 11 বছরের ছোট তো হবি। তুই ছোট, আমার তোকে শাসন করার অধিকার আমার আছে। তোর তো আমার সামনে আসাও ঠিক না। কেন ঠিক না? কারণ আমি পরপুরুষ। যদিও তুই আমার মামাতো বোন, তবুও নিজের বোন তো আর না। ও আচ্ছা, ঠিক আছে, আর সামনে আসবো না। তোর বয়স কম হলেও ভালো বুঝিস, ধর্মীয় জ্ঞান অনেক কম তোর। পরের বার আমাদের বাসায় গেলে আমার থেকে কিছু বই নিয়ে আসবি। দাঁড়া, এখানেই একটা ভালো বই ছিল, নিয়ে যা, পড়বি অবশ্যই। ইয়ার সামনে একপাশে থাকা বইটা নিয়ে প্রিয়তাকে ধরিয়ে দেয়। প্রিয়তার এ সময়ে কি বলা উচিত সে বুঝতে পারছে না। একে তো প্রিয় মানুষকে হারানোর দহনে পড়ছে, আবার অন্যদিকে এসব জ্ঞান যেন তার সহ্য হচ্ছে না। তার অবস্থা এরকম যে না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। বইটা হাত থেকে নিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় মনে পড়ে অবনী তার চুড়ি পছন্দ করেছিল, বলেছিল দুইটার একটা যেন তাকে দেয়। হাতে থাকা ছোট্ট ব্যাগটাতেই চুড়ি ছিল, বের করে ইয়াসের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু একটা না দুটোই। ইয়াস কিছু বুঝতে না পেরে জানতে চায়, এগুলো আমাকে কেন দিচ্ছিস? অবনীর পছন্দ হয়েছিল, চুড়ি তো দুটো। সে বলেছিল একটা তাকে দিতে, কিন্তু আমার মনে ছিল না দিয়ে আসার কথা। আপনি এটা সাথেই রাখেন, বাসায় গিয়ে ওকে দিয়ে দেবেন। তুই এটা পছন্দ করে কিনেছিস না? হ্যাঁ, কিনেছিলাম। এটা তোর কাছে রেখে দে, আমি ওকে কিনে দেব। পছন্দের জিনিস কাউকে দিতে নেই। ভালোবাসার মানুষটাই নির্দ্বিধায় অনিচ্ছায় অন্যকে দিয়ে দিতে হয় কখনো কখনো। পছন্দের জিনিস না হয় নিজের ইচ্ছাতে ভালোবেসে দিলাম কাউকে, আমার পছন্দের জিনিসটা তারও যে পছন্দের। বুঝলাম না। কিছু না, এটা রাখুন, ওকে দিয়ে দিবেন। আমি আসছি, আসসালামু আলাইকুম। প্রিয়তা নিজেও আর কথা বাড়ায় না। ইয়াসকেও কিছু বলতে না দিয়ে চুড়ি জোড়া সিটের উপর রেখেই চলে যায়। দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজিয়েই যাচ্ছে প্রিয়তা। মিনিট 2 পরেই ঈশিতা এসে দরজা খুলে দেয়। দরজায় প্রিয়তাকে দেখে বেশ অবাক হয়ে যায় ঈশিতা, কারণ প্রিয়তা আসবে সেটা সে জানে না। প্রিয়তা কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করে। ঈশিতা দরজা আটকে প্রিয়তার পিছু নেয়। কি রে তুই বাসে আসবি জানাসনি তো? ঈশিতার কথায় কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। ঈশিতা ও প্রিয়তার রুমে চলে আসে। প্রিয়তা ততক্ষণে বিছানায় গা এড়িয়ে দিয়েছে, খুব ক্লান্ত লাগছে নিজেকে। ঈশিতা এসে পাশে বসলো। কি রে, কি হয়েছে তোর? না, কি হবে আমার? কোনো কথা বললি না যে, একাই আসলি বাসে? কি কথা বলার? না জানিয়ে বিয়ে করে নিচ্ছ, আর আমি কি বলবো? তোমার হবু বর নিয়ে গেল বাসার সামনে অবধি। কি ইয়াস ভাই এসেছে? এখনো কি আছে বাহিরে? বাসে আসলো না কেন? আসতে বলিসনি তাকে বাসে আসতে? না, বলিনি। বিয়ের দিনই আসুক একেবারে। আজব মানুষ তুই প্রিয়, ওনার সাথে আমার প্রয়োজনীয় কথা আছে। সেটা আমাকে না বলে তাকে বলো। উনি কি চলে গেছেন? দেখো গিয়ে, চলে গেছে নাকি তার হবু বউ তাকে দেখতে বের হবে বলে বাহিরে অপেক্ষা করছে কে জানে। ঈশিতা প্রিয়তার কথা কানে না নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় রুম থেকে। যদি ইয়াস কোনোভাবে বাহিরে থাকে তাহলে তো মেঘ না চাইতেই জলের ব্যবস্থা হয়ে যাবে। ঈশিতার এমন তাড়াতাড়ি চলে যাওয়া দেখে প্রিয়তা আবারও ভেঙে পড়ে। তার মানে ওদিকেও ইয়াস রাজি, এদিকে তার বোনও রাজি, মাঝখানে শুধু সে একা একা কষ্ট পাচ্ছে। প্রিয়তা গিয়ে রুমের দরজা আটকে দেয়। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে নিজেই নিজেকে গতকাল থেকে একবারও আয়নায় দেখেনি। মুখের অবস্থা কেমন পরিবর্তন হয়ে গেছে। ইয়াসের কথা মনে পড়তেই যেন বুকে ব্যথা করে ওঠে তার। চিৎকার করে কান্না করতে থাকে।
আজকে প্রিয় মানুষ না হলেও চিৎকার করে কান্না করাটা তার হক। সবাই চিৎকার করে কান্না করতে পারে না, নিজেকে হালকা করতে পারে না। কান্না করতে না পারলে যে বুক ভারী হয়ে অতলে গভীরে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঈশিতা তাড়াহুড়ো করে বাড়ির বাইরে চলে আসে ইয়াসের সাথে দেখা করার জন্য, কিন্তু ইয়াস ততক্ষণে চলে গিয়েছে। ঈশিতা ফোনে থাকা সেভ করা নম্বর থেকে ইয়াসের নম্বর বের করে তাড়াতাড়ি করে কল দেয়, কিন্তু 2-3 বার কল দেওয়া সত্ত্বেও কল রিসিভ হয় না। তার মানে ইয়াস ড্রাইভ করার সময় ফোন সাইলেন্ট রেখেছে। ঈশিতা মন খারাপ করে বাসার ভেতরে চলে যায়। ঈশিতা সোজা নিজের রুমে চলে যায়। তার বাবা মা আজ বাসায় নেই। দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছে বিয়ের কেনাকাটা করতে। সামনের শুক্রবারে বিয়ের তারিখ ঠিক করেছে সবাই, আর মাত্র 3 দিন হাতে সময় আছে। অথচ আবিরের দেশে আসতে সপ্তাহখানেক বা তার বেশি সময় লাগবে। এই পরিস্থিতিতে ইয়াসের সাথে কথা বলা ছাড়া উপায় নেই, কারণ সেদিন ওরকম করে কথা বলায় তার বাবা একদম বেঁকে বসেছে, তার কোনো কথাই শুনছে না। ঈশিতার যেন দম বন্ধ হয়ে আসে। ইয়াসের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলতে হবে। ইয়াসই একমাত্র ব্যক্তি যে কিনা সমস্যার সমাধান করতে পারবে। ঈশিতা বসে বসে ইয়াসের ফোনের অপেক্ষা করতে থাকে। ইয়াস ফোন দিলেই সে দেখা করার কথা বলবে বলে ভেবে রাখে। ফোনটা পাশে রেখে বারবার তাকিয়ে দেখছে, কিন্তু ফলাফল শূন্য। প্রিয়তা ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসে পড়ে। কি করবে কিছু বুঝতে পারছে না। বাসায় কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। দুপুরে সে ও বাড়ি থেকে খেয়েও আসতে পারেনি। গলা দিয়ে যেন খাবার নামা বন্ধ করে দিয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বিছানার বালিশের দিকে চোখ গেলেই দেখে বইটা হাতে নেই সে। বইটা নেড়ে চেড়ে দেখে, হ্যাঁ এই বইটাই তো ইয়াস তখন তাকে হাতে ধরিয়ে দিয়েছিল। বইয়ের নাম চোখে দেখা কবরের আযাব। এখন তার ফোন ঘাটাঘাটিও করতে ইচ্ছে করছে না। তার চেয়ে ভালো সে প্রিয়জনের বইটা পড়ুক। প্রিয়তা বালিশ উঁচু করে পেছনে হেলান দিয়ে বইটা পড়া শুরু করে। একটা একটা করে ঘটনা পড়ছে, আর একবার করে বই বন্ধ করে কি যেন ভাবছে। তারপর আবার বই খুলে পড়া শুরু করছে। এভাবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বইটা পড়তে থাকে। তার আগ্রহ যেন বেরিয়ে চলেছে। আর কি কি বিষয় লেখা আছে বইটায়, এতক্ষণে যেন সে বইটার ভেতরে ঢুকে গিয়েছে। অর্ধেকের বেশি প্রায় শেষ করে ফেলেছে সে। দরজায় মায়ের গলা শুনিয়ে বইটা বন্ধ রেখে দরজা খুলে দেয় প্রিয়তা। মাকে অনেকদিন পর দেখে জড়িয়ে ধরে সে। কিছুক্ষণ পর উভয়ে নিজেদের ছাড়িয়ে নেয়। না জানিয়ে চলে আসলি যে? ভাবলাম তোমরা আমাকে না জানিয়ে আপুর বিয়ে ঠিক করে যেভাবে সারপ্রাইজ দিয়েছো, ঠিক সেরকম আমিও তোমাদের না জানিয়ে চলে এসে সারপ্রাইজ দেই। হ্যাঁ বুঝেছি, এখন বল কি করছিলি? ইয়াস ভাই একটা বই কিনে দিয়েছে পড়ার জন্য, ওইটাই পড়ছিলাম। কি বই? প্রেমের বই দিয়েছে, প্রেমিককে সুন্দর সুন্দর কথা বলা শিখতে। আবার মজা? মজা করলাম, সুন্দর একটা বই দিয়েছে। আমি পড়ে তোমাকেও দেব, পড়ে দেখিও। আচ্ছা ঠিক আছে। কোথায় গিয়েছিলে তোমরা? আমি আর তোর বাবা ঈশিতার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। মনে শান্তি না থাকলে কি আর ভালো লাগে? রাতে আবার যেতে হবে, কাজ হয়নি। আপুর বিয়ে আর 2-3 দিন পর, শান্তি নেই কেন মনে? ঈশিতার বিয়েতে রাজি না। কি? হ্যাঁ, সে আগে কখনো বলেনি যে সে কারোর সাথে সম্পর্ক ছিল। এখন সে আমাকে বলছে বিয়ে কিছুতেই করবে না। সে নাকি অন্য কাউকে পছন্দ করে। 2 সপ্তাহ সময় যাচ্ছে, ছেলে দেশে নেই। আমি তোর বাবাকে বলার সাহসই পাচ্ছি না। মিসেস রমেলার কথা শুনে এক মুহূর্তের মধ্যে প্রিয়তার মুখে হাসি ফুটতে যায়। খুশিতে প্রিয়তার মুখটা চিকচিক করছে। মা যেন কিছু বুঝতে না পারে, তাই তৎক্ষণাৎ মুখটা কালো করে ফেলে প্রিয়তা। প্রিয়তা মুখ মলিন করে তার মায়ের দিকে তাকায়। কি বলছো মা? ইস্যু আপু কাউকে পছন্দ করে, এটা তো আমাদের কাউকে কখনো বলেনি। তুমি কি জানতে এ ব্যাপারে কিছু? আমি তো সারা বছর বাইরে থাকতাম না, এই ব্যাপারে কিছু না, আমাকে গত রাতে বলেছে, কিন্তু তোর বাবা যে পরিমাণ ক্ষেপে আছে, ঈশ্বরের সব কথা তো শুনি মেনেই নেবেন না। মেয়েটা খুব কান্নাকাটি করছে গতকাল থেকে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমু, তোমার কিন্তু বাবার জিদ দেখার আগে তোমার মেয়ের ইচ্ছা পূরণ করা উচিত। তুমি বাবাকে বোঝাও, আপু যাকে পছন্দ করে সেও নিশ্চয়ই ভালো ছেলে। ভালো ছেলে না হলে আপু কেন তাকে পছন্দ করতে যাবে? তাকে পাওয়ার জন্য কান্নাকাটি করবে। আর আপু যেরকম মানুষ, তার কথা মতো কিছু না হলে বাসায় যা পরিবেশের সৃষ্টি করে। আর এখন তো বিয়ে নিয়ে কথা হচ্ছে, সারা জীবনের ব্যাপার। আমার মনে হয় আপুর পাশে তোমার থাকা উচিত। আমি আপুর সাথে কথা বলছি, বাবার সাথেও কথা বলবো প্রয়োজনে। মেয়ের যা মাথা গরম, আমি তো ভয়েই আছি। এদিকে তোর বাবাকে ঈশিতা আমি পড়েছি মহাবিপদে।
আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আপুর সাথে কথা বলি। ফুপির বাড়ি থেকে আসার পর একটু অসুস্থ অসুস্থ লাগছিল জন্য শুয়েছিলাম ফ্রেশ হয়ে। আর ইয়াশ ভাইয়া যে বইটা দিয়েছে এত ভালো, ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। তুই ভরসা, তোর কথা তোর বাবা শোনে, একটু বলিস তোর বাবাকে। আমি তো ঈশ্বর কান্না দেখতে পাচ্ছি না রে মা। আল্লাহ আল্লাহ করে তোর বাবা মেনে গেলেই হয়। ইয়াস ভালো ছেলে জানি, কিন্তু ওর মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া তো উচিত হবে না। আচ্ছা মা, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, বিশ্রাম নাও। আমি গিয়ে আপুর সাথে দেখা করি, তারপর সময় বুঝে বাবার সাথে কথা বলবো। আরো কিছুক্ষণ কথা চলে মা আর মেয়ের মধ্যে। প্রিয়তা মনে মনে খুশি হলেও আরেকটা দিক তাকে ভীষণ ভাবাচ্ছে। বিষয়টা যদি অন্যদিকে চলে যায়, তাহলে তার বাবা যদি সত্যি সত্যি জোর করে ইয়াসের সাথে ঈশিতার বিয়ে দিয়ে দেয়, তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। ইয়াস বিষয়টা জানলে হয়তো বিয়ে থেকে পিছু পাওয়া হতে পারে। প্রিয়তার মা মিসেস রমেলা নিজেদের রুমের দিকে চলে গেলে প্রিয়তা এবার ঈশিতার রুমে প্রবেশ করে। ঈশিতা তখন তার প্রেমিক আবিরের সাথে ফোন আলাপ করছিল। রুমে প্রিয়তাকে দেখে ফোনটা মুহূর্তের মধ্যে রেখে দিয়ে চুপ করে বসে। প্রিয়তা এগিয়ে এসে ঈশিতার সামনাসামনি বসে। সে স্পষ্ট খেয়াল করে ঈশিতার চোখে পানি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়তার দিকে তাকায় ঈশিতা। কিছু বলবি? হ্যাঁ বলবো, তারপরে আগে শুনতে এলাম। কি শুনতে এলি? এই যে তুমি কাউকে পছন্দ করো, সেটা আগে কাউকে কেন বলনি? কে জানতো বাবা এমন আচরণ শুরু করবে? তুমি ইয়াশ ভাইয়াকে নিয়ে যা তা বলেছ জন্যই তো বাবা এতটা ক্ষেপে গেছেন। আমি ইয়াশ ভাইকে মানুষ হিসেবে অপছন্দ করি তা না, আমি একজনকে ভালোবাসি। তাকে রেখে আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? পছন্দ করো কাকে তুমি? ওর নাম আবির। অনেক কষ্ট করে কানাডা গিয়েছে 5 বছর আগে। ওখানে পড়া শেষ করে ভালো একটা জব পেয়েছে। আবির বলেছিল কয়েক মাস গেলে ও দেশে আসবে, এসে বিয়ে করে আমাকে ওর সাথে নিয়ে যাবে। আবিরকে আগে থেকেই পরিচিত তোমার? হ্যাঁ, আমার কলেজ ফ্রেন্ড। সম্পর্ক বেশি দিনে না। আচ্ছা বুঝলাম। প্রিয়, তোর কথা তো বাবা শোনে। প্লিজ তুই বাবাকে বল না আবিরকে যেন মেনে নেই। উনি না মেনে নিলে তো আমাদের বিয়ে হবে না। ও সামনের সপ্তাহে আসছে দেশে, শুধুমাত্র আমার জন্য। বাবা মেনে নিলে বিয়ে হবে না এইটা তো খুব জানা। প্রেম করা যে বড় গুনাহ, এটা জানো না? জানি তো, ভুল হয়ে গেছে। তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আল্লাহ তাআলার কাছে। উনি তো সবসময় ক্ষমা করে দেন। আবিরকে আমার জীবনে অনেক প্রয়োজন। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তুই প্লিজ কিছু কর না আমাদের জন্য। আগে ছেলের সাথে কথা বলা আমাকে। ওকে, কি বলবি? কথা বলাবি না? দাঁড়া দাঁড়া, কল দিচ্ছি ওকে। ভিডিও কল দিবি, আমি দেখবো তাকে আগে, তারপর সবকিছু। ঠিক আছে। ঈশিতা আবিরকে পুনরায় কল দেয়। সাথে সাথে ওপাশ থেকে কল রিসিভ হয়ে যায়। ওপাশের মানুষটাও এই একদিনে কেমন হয়ে গেছে। প্রিয় মানুষ, একেই তো 1000 মাইল দূরে, তার উপর বিয়ের কথা 3 দিনের মধ্যে, তাহলে তো খারাপ থাকার কথাই। ঈশিতা কথা বলে জানিয়ে দেয় তার ছোট বোন প্রিয়তা কথা বলবে। আবির প্রথমে ইতস্তত বোধ করলেও পরে রাজি হয়ে যায়, এটা ভেবে যে যদি কোনো উপকার হয়। ঈশিতা ফোনটা প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। ফোনটার সামনে নিয়ে প্রিয়তা প্রথমে সালাম দেয়। ওপাশ থেকে আবিরও সালামের জবাব দেয়। প্রিয়তা এক নজর দেখে বুঝে যায় উনিও খুব চিন্তায় আছেন। মুখের মলিন অবস্থা স্পষ্ট বলে দিচ্ছে রাতে হয়তো ঘুম হয়নি। কি অবস্থা ভাইয়া? এক্ষুনি যদি চেহারার এই অবস্থা হয়, তাহলে আমার বাবা তো বাড়ির জামাই হিসেবে আপনাকে পছন্দই করবে না। এমন চেহারা কেন বানিয়েছেন শুনি? সেটা তো আপনার অজানা না কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমি আপনার অনেক ছোট, সুতরাং তুমি করেই বলতে পারেন। আর শোনেন, চিন্তার কোনো কারণ নেই। প্রিয়তা আছে আর তার আপুর জন্য। আমি থাকতে কোনো অঘটন ঘটতে হবে না, ঘটবেও না, কথা দিলাম। তবে আপনাকেও একটা কথা দিতে হবে, তবেই আমি আমার কাজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো মূল্যে আমি ইস্যুকে চাই। আপনাকে কথা দিতে হবে, আপনি এত ভালো বর হয়ে দেখাবেন যেন আমার বাবার আফসোস করে বলতে হয় যে ইস, এরকম একটা ছেলে হাতছাড়া করতে যাচ্ছিলাম। এই ছেলের মতো কেউ আমার মেয়েকে ভালো রাখতে পারতো না। কথা দিলাম, আমার ভালোবাসাকে সবসময় আমি ভালো রাখবো। এমন সময় ঈশিতার ফোনে ইয়াসের কল আসে। নেটওয়ার্কের সমস্যা হলে প্রিয়তা ইয়াসের কল কেটে দেয়। আবিরকে ভালোভাবে বুঝিয়ে ফোনটা কেটে দেয়। প্রিয়তা এবার ঈশিতার কাছে জানতে চায় ইয়াস কেন কল দিচ্ছে। ঈশিতা জানায় সে ভাবছে ইয়াসের সাথে দেখা করবে। প্রিয়তাও ভেবে দেখে সবকিছু মসৃণভাবে শেষ করতেই ইয়াসের দিক থেকেই সবকিছু নিষেধ করতে হবে। নিজের ভাবনা অনুযায়ী প্রিয়তা ঈশিতাকে ফোন এগিয়ে দিয়ে কথা বলতে বলে।
প্রিয়তা ঈশিতাকে জানিয়ে দেয় সে যেন ইয়াশকে কালকেই দেখা করতে বলে সন্ধ্যায়। ঈশিতাও ইয়াশকে চিন্তানো অনুযায়ী কল দেয়। ওপাশ থেকে খুব তাড়াতাড়ি কল রিসিভ করে ইয়াশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামের জবাব দিতেই ঈশিতা প্রিয়তার দিকে তাকায়। কথা বলতে তার ভয় ভয় লাগছে। পাশ থেকে প্রিয়তা সাহস জোগাচ্ছে। আমি ঈশিতা। হ্যাঁ, নম্বর সেভ আছে আমার কাছে। আচ্ছা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, শুনছি আমি। ফোনে না, দেখা করে যাবে? আগামীকাল সময় হবে আপনার? আগামীকাল কখন? বিকেলবেলা বা সন্ধ্যা, আপনি যখন বলেন। আচ্ছা, বিকেলের শেষে সন্ধ্যার আগে দেখা করা যায়। বাই দ্য ওয়ে, কোনো সমস্যা? কথা বলতে গিয়ে ঈশিতা স্পষ্ট বুঝতে পারছে তার গলা কাঁপছে। তবুও সে নিজেকে সামলে নেয়। নিজের ভবিষ্যৎ ঠিক করতে এতটুকু সাহস করতেই হবে। নিজের জড়তা কাটিয়ে বলে, দেখা হলেই না হয় সব বলি। আমি আর প্রিয়তা আগামীকাল বের হচ্ছি, তাহলে লোকেশনে আপনাকে জানিয়ে দিব। ঈশিতা ফোন রাখার সাথে সাথে জোরে একটা নিঃশ্বাস ফেলে। মনে হলো বুকের উপর থেকে ভারী কিছু নেমে গেল। পাশ থেকে প্রিয়তা কিছু একটা ভেবে মুচকি হাসে। থাকো, চিন্তা করো না, আমি গিয়ে বইটা শেষ করি। বলেই প্রিয়তা নিজের রুমের দিকে অগ্রসর হয়। ঈশিতা আর ইয়াশ সামনাসামনি বসে আছে। প্রিয়তা ঈশিতার পাশে বসে আছে। প্রিয়তা আজকে সত্যি সত্যি নিজের ইচ্ছেতে বোরকা আর নিকাবে নিজেকে ঢেকে এসেছে, কারণ সে ইয়াশকে বলেছিল তার মুখ আর ইয়াশ দেখবে না। নিজের কথা রেখেছে প্রিয়তা। সে বারবার ঈশিতাকে কনুই দিয়ে ধাক্কাচ্ছে কথা বলার জন্য, কিন্তু ঈশিতা চুপচাপ বসে আছে, ভয়ে কিছুই বলতে পারছে না। ওদিকে ইয়াশ ফোন ঘাটাঘাটি করতে করতে চোখ তুলে ঈশিতার দিকে তাকায়। এভাবে বসে থাকার জন্য আমি এসেছি? না মানে, কি মানে করছো আপু? তুমি যে বিয়ে করবে না সেটা সাফ সাফ বলে দাও তো। প্রিয়তা দেখছিল ঈশিতা কোনোভাবেই সাহস পাচ্ছে না ইয়াশকে কথাটা বলার। সে যতই বলুক সবাই ইয়াশকে যেমন ভয় পায় তেমন সেও ভেতরে ভেতরে ঠিকই ভয় পায়। সেজন্য প্রিয়তা কাজটা সহজ করে দিল। প্রিয়তার কথা শুনে ইয়াশ বড় বড় করে তাকায় প্রিয়তার দিকে। ওদিকে ঈশিতা চোখ বন্ধ করে আছে। ইয়াশ হাতের ফোনটা টেবিলের উপর রাখে, জিজ্ঞাসা চোখে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা তখনও চোখ খুলে অন্যদিকে তাকিয়ে আছে। তাহলে এই কথা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। বিয়েতে কি সমস্যা? অন্য কাউকে পছন্দ? না মানে, মানে না করে স্পষ্ট করে কথা বল। আমি তো ভয়ঙ্কর কোনো প্রাণী না যে আমাকে দেখে ভয় পাবি। কথাই বলতে পারবি না? ভাইয়া, আমার পরিবর্তে প্রিয়তা আপনাকে সবকিছুই বলুক। প্রিয় কেন বলবে? তোর কথা তুই বল। না মানে, আসলে আমার খুব ভয় লাগছে। তুই আমাকে সবকিছু ক্লিয়ার করে না বললে আমি 3 দিন পরের বিয়েটা কালকে করে নেব। না না, বলছি। হ্যাঁ বল। প্রিয়তা উঠে দাঁড়ায়, ঈশিতার দিকে তাকিয়ে বলে, আপু তোমরা কথা বলো, আমি একটু বাহির থেকে আসছি। ইয়াশ এবার প্রিয়তার দিকে রাগী চোখে তাকায়, ধমক দিয়ে বলে, এই এত বড় হয়েছিস, তো ছটপটে স্বভাবটা কোনোদিন যাবে না। একদম চুপ করে বস এখানে। 2 বোন একসাথে এসে একজন তো কথা বলতেই পারছে না, আর একজন উঠে চলে যাচ্ছে। তোদের এত বাহিরে ঘোরাঘুরি করার স্বভাব কেন? একদম চুপ করে এখানে বসে থাকবি। হ্যাঁ ঈশিতা বল, তুই তোর কথা বল। সেটা বাসায় বলিসনি? তুই কাউকে পছন্দ করিস, তাহলে তোর বাবা মা আমার সাথে কিভাবে বিয়ে ঠিক করে? আপনি তাদের কাছে খুব পছন্দনীয়। আপনি নাকি আমাকে ভালো রাখতে পারবেন এজন্য। কেন? যাকে ভালোবাসিস সে তোকে ভালো রাখতে পারবে না? আর তোদের বাবা মা কি তোদের স্বাধীনতা দেয় এটার জন্য যে সুযোগ পেলে তোরা হারাম সম্পর্কে জড়িয়ে পড়বি? তোদের এই জেনারেশনের সমস্যাটাই এটা, যেদিকেই তাকাই সেদিকেই ছেলে মেয়ের হারাম সম্পর্কের ছড়াছড়ি। মানে অন্য ধর্মের কথা বাদই দিলাম, এই কিছু নামে মাত্র মুসলিমরা বর্তমানে যা শুরু করেছে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান বিন্দুমাত্র নাই। আমি জানি ভাইয়া, ভুল করে ফেলেছি, আর সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কি করব বলেন? আমরা নিজেরাও চাচ্ছি খুব তাড়াতাড়ি এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে নতুন একটা হালাল সম্পর্কে আমাদের ভালোবাসাকে রূপান্তর করতে, আর আপনার সহযোগিতা খুব প্রয়োজন। ইয়াশ মুখ গম্ভীর করে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর টেবিলে রাখা ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। ঈশিতা আর প্রিয়তাকে উদ্দেশ্য করে বলে, আমি মামার সাথে কথা বলে নেব, চিন্তা করিস না, আমি মামার সাথে কথা বলে নেব। এখন দুজন এখানে আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে যা, আমি আসছি, আমার কাজ আছে, আল্লাহ হাফেজ। ইয়াশ কথাগুলো বলে তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়। ইয়াশ চলে যাওয়ার সাথে সাথে ঈশিতা আর প্রিয়তার মুখে হাসি ফুটে যায়। নাও
এবার তোমার কাজ হয়ে গেল, আমাকে ট্রিটটা দাও তাড়াতাড়ি। প্রিয়তা হাসি মুখে কথাটা ঈশিতাকে বলে। ঈশিতা এবার ভাবুক মুখভঙ্গিতে প্রিয়তার দিকে তাকায়। তোকে খাওয়াবো তো অবশ্যই, তবে আমার একটা কথা জানার আছে। কি জানার আছে? তুই এত উঠে পড়ে লেগেছিস কেন আমার বিয়ে ভাঙতে? সবসময় তো আমার বিপক্ষে অবস্থান করতি। ভালো করলেও দোষ, তাই না? যাই গিয়ে ইয়াস ভাইকে বলি বিয়েটা না ভাঙতে। তুই কি এটা করতে পারবি? মানে? তুই ইয়াস ভাইকে পছন্দ করিস তাই না? কি বলছো তুমি? আমি কেন ওনাকে পছন্দ করতে যাব? তোর আচরণেই বুঝেছি গতকাল যে তুই ইয়াস ভাইকে পছন্দ করিস, আবার ভালোবাসতে পারিস। বুঝতে পারছি না আসল কাহিনীটা। বাজে কথা বলো না তো। তোমার কি মনে হয় ওইরকম একটা রাগী রাজনীতিবিদ লোক সব সময় নীতি শেখাতেই আছে, আর তার সাথে আমি আমার ভবিষ্যতের স্বপ্ন দেখবো? হ্যাঁ, দেখতে পারিস। তোর পরিবর্তন তো আমার চোখ এড়ায়নি। কি পরিবর্তন? এই যে রাতে ব্যাগে দেখলাম বোরখা নিকাব, রাতে নামাজ, ইসলামিক বই। এত পরিবর্তন কেন? ইয়াস ভাইয়ের মনের মতো হওয়ার চেষ্টা করছিস? মোটেও না। বইটা পড়তে ভালো লাগছে, কেমন ভয় ভয় লাগছিল অনেক বিষয়ে আজবের ঘটনা দেওয়া বইটাতে, যে পাপগুলো আমরা অহরহ করছি। সেই জন্য আমার মনে হয় আমি যেইভাবে চলি এইভাবে চলতে থাকলে আমার জায়গাও জাহান্নামেই হবে। তার চেয়ে ভালো নিজেকে পরিবর্তন করে নেই। ভোরবেলা উঠে নামাজ পড়া, আজ সারাদিন বিভিন্ন কাজে খটকা লেগেছে আমার মনে হয় তোমারও বইটা পড়া উচিত। তাহলে দিস, পড়বো। তুমি যার ইসলাম বিষয়ে লেকচার দেয় ওদের কথাগুলো শুনবে, দেখবে একবেলা নামাজ ছাড়তে ইচ্ছে করবে না, নিকাব বোরকা ছাড়া বাহিরে আসতে চাইবে না। পাপের শাস্তি এতটা ভয়াবহ, অথচ আমি আগে গুরুত্ব দেইনি। কত ভুল যে করেছি আপু, ভাবলেই রাত থেকে কান্না পাচ্ছে। আচ্ছা, এখন এসব কথা ছাড়, চল খাওয়া দাওয়া করে পাশে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাড়াতাড়ি খাবার দিতে বলো। হ্যাঁ বলছি। দুজন ইচ্ছে মতো নিজেদের পছন্দের খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে বাসায় পৌঁছে যায়। রাত 10টা। প্রিয়তা বসে বসে কিছু দোয়া মুখস্থ করছিল। এই যেমন সকালে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি কাজে আলাদা দোয়া আছে সেগুলো সে নিজের সময় অনুযায়ী ভাগ করে নিয়েছে কখন কি করবে। ঈশিতা প্রিয়তার রুমে এসে বিছানার উপর বসে ফোন টিপতে থাকে। প্রিয়তা তখনও কাগজ কলম নিয়ে চেয়ারে বসে দোয়াগুলো লিখে নিচ্ছে। এই পিও। ঈশিতার ডাক প্রিয়তা শুনতে পায় না। সে মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল। প্রথম ডাকে সাড়া না পেয়ে ঈশিতা আবার প্রিয়তাকে ডাকে। এই পিও, শুনছিস না? আমি ডাকছি। বলো। আমার চিন্তা হচ্ছে ভীষণ। কেন? এদিকে তাকা। বলো, আমি কাজ করছি। না, তুই এদিকে তাকা। প্রিয়তা ডায়েরি আর কলম রেখে ঈশিতার দিকে ফিরে বসে। হ্যাঁ বলো। এখনো বাসি কিছু হলো না। কথা শেষ করতে না করতেই ঈশিতার মা রুমে প্রবেশ করেন। মাকে দেখে দুজন চুপ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। দুই বোন আমাদের রুমে আয়, তোদের বাবা ডাকছে। কথাটা বলেই তিনি রুম থেকে চলে যান। দুজন দুজনের মুখের দিকে কোনো কথা না বলে তাকিয়ে আছে। দুজন একসাথে বলে ওঠে, ঘটনা কি ঘটে গেল নাকি? ঘটনা কি ঘটে গেল নাকি? প্রিয়তা আর ঈশিতা দুজন বাবা মায়ের সামনে চুপচাপ বসে আছে, মনে মনে ভয় পাচ্ছে কি বলবে তাদের বাবা। লাল সাহেব ও নীরবতা ভাঙলেন। এত বড় একটা বিষয়ে তো চুপচাপ থাকা যায় না। ঈশিতা, হ্যাঁ বাবা। তোমার পছন্দের ছেলেকে এখানে আসতে বলো। হ্যাঁ। হ্যাঁ, আসতে বলো, আমরাও দেখি সে কেমন। কেন বাবা? তোমরাই তো জোর করে আমার বিয়ে দিতে চাইছো, এখন আবার তাকে ডাকতে বলছো যে? ডাকতে বলেছি, ডাকবে। আমার তো ইয়াস ভাইয়ের সাথে বিয়ে হয়েই যাচ্ছে, তাকে ডেকে আর কি হবে বলো? তুমি অন্য কাউকে পছন্দ করো, এটা একটা খুব বেশি সময় হয়নি জেনেছি। আমি তোমার বাবা, আমি যে সিদ্ধান্ত নেব সেটাই সঠিক। এখন বলো, ওকে ডেকে কি করব? পরে যদি তোমাদের পছন্দ না হয়? কেন তোমার পছন্দের উপর নিজের ভরসা নেই? তুমি বুঝে দেখো তুমি তার কাছে ভালো থাকতে পারবে কিনা। তুমি খুশি থাকলে আমি আর তোমার মা খুশি। ঈশিতার যেন কথাগুলো বিশ্বাস হচ্ছে না, সব যেন স্বপ্ন দেখছে, আর এখনই সেই স্বপ্ন ভেঙে যাবে। ঈশিতা আবার মায়ের দিকে তাকিয়ে মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মা বাবা কি সত্যি বলছে? তোর কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভুল শুনছি আমি। ভুল শুনছো না, ছেলেটার ছবি দেখাও। আর সে কবে আসবে? বাবা, সে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। ঈশিতা ফোন থেকে তার প্রিয় মানুষটার ছবি দেখায়, কলে কথাও বলায় সে সাহস করে। ঈশিতা পরিবেশ দেখে বুঝতে পারে তার বাবারও পছন্দ হয়েছে। একটা জিনিস ভাববার বিষয়, আর তা হচ্ছে ইয়াশকে সব বলে দিয়েছে। তাহলে তাদের বাবা রাগ না করে মেনে নিল। অবিশ্বাস্য ব্যাপার যেন এটা। প্রিয় মা,
তোর সাথে কিছু কথা ছিল। বাবার এমন কথায় প্রিয়তা তার বাবার দিকে তাকায়। সে ভাবছে তাকে আবার কি বলবে এখন। ঈশিতা মনে মনে হয়তো কিছু আন্দাজ করতে সক্ষম হয়েছে, তাই সে মিটিমিটি হাসে। প্রিয়তার হাত ধরতে প্রিয়তা বাবার দিক থেকে বোনের দিকে তাকায়। এবার তোর পালা। কিসের পালা? হয়তো আমার পরিবর্তে ইয়াশ ভাইয়ের সাথে তোর বিয়ের কথা বলবে। পাগল নাকি তুমি? হ্যাঁ, দেখ না কি বলে। তুমি এত কথা বলা বন্ধ করো। তোমার ব্যবস্থা হচ্ছে, তুমি বাড়ি থেকে বিদায় হও। আমার তো মনে হচ্ছে আমার সাথেও তোরও ব্যবস্থা করা হবে। দুজন কথা বলা বন্ধ করলে আমি কিছু বলবো। হ্যাঁ বাবা বলো। আমরা বড়রা চাচ্ছিলাম ঈশিতা যাকে পছন্দ করে তাকে আগে দেখি, পছন্দ হলে ছেলে ভালো হলে আমরা আলহামদুলিল্লাহ রাজি। তোমাদের ফুপু ফুপার কোনো আপত্তি নেই। তবে আমরা আরেকটা বিষয়ে রাজি হয়েছি, আর সেটা হচ্ছে ইয়াসের সাথে প্রিয়তার বিয়ে দিতে। তোমাদের ফুপি নিজেই মুখ ফুটে বলেছে কথাটা। আগেই বিয়ের দিকে না এগিয়ে প্রিয়তা তোমাকে জানালাম। আমার মনে হয় না তোমার আপত্তি থাকতে পারে। তবুও যেন তুমি তোমার বোনের মতো কাজ না করো, তাই আগে থেকেই জানিয়ে দিলাম। ইয়াস কত ভালো ছেলে সেটা নিশ্চয়ই আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তোমার বিষয়টা জানতে চাই। বাবার কথা শুনে ঈশিতার মুখে হাসি ফুটে যায়, আর তার মনে সে যা ভেবেছিল তাই হতে যাচ্ছে। তবে প্রিয়তার মুখে আর কোনো কথা নেই, আগের মতো উত্তেজনা কাজ করছে না। হয়তো দুদিন আগে হলেও এরকম খবরে সে লাফিয়ে উঠত, কিন্তু এখন তার এরকম হচ্ছে না। মেলা বা না মেলায় বিষয়টা চলে আসে, কারণ ইয়াশ যেমন ছেলে তার তুলনায় প্রিয়তা একদম বিপরীত। সে মাঝে মাঝে বোঝে ইয়াশ তাকে একদম পছন্দ করে না। ভার্সিটিতে উঠে যখন প্রথমে তার ফুপি তাদের বাসায় থাকার কথা বলেছিল, তখন ইয়াশ নিজেই না করেছিল। আবার সেদিনও ইয়াশ তার মাকে বলছিল প্রিয়তাকে বাসায় পাঠিয়ে দেওয়ার কথা, সেটা সে স্পষ্ট শুনেছে। এরপর সে ইয়াশের ব্যাপারে সিরিয়াস হওয়া ছেড়ে দিয়েছে। বেলাল সাহেব শান্ত পরিবেশ দেখে প্রিয়তার দিকে আবার প্রশ্ন ছুড়ে দেন। প্রিয় মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। প্রিয়তা এবার নীরবতা কাটিয়ে বাবার দিকে তাকায়। নিজে যা জানে সেটা তার বাবাকে জানানোর প্রয়োজন, তা না হলে তার বাবা তাকে ভুল বুঝতে পারে। বাবা, আমার মনে হয় ইয়াশ ভাইয়া আমাকে খুব একটা পছন্দ করেন না। তুমি কিভাবে জানলে ইয়াস তোমাকে পছন্দ করে না? মা, আমি ছোট না, আমি ব্যবহারে বুঝি কে আমাকে পছন্দ করে নাকি করে না। কিভাবে বুঝলে ইয়াস অপছন্দ করে তোমাকে? বাবা, তোমারও তো বোঝা উচিত, ভার্সিটি থেকে 10 মিনিট দূরে ফুপির বাসা, তবুও কেন আমাকে হোস্টেলে থাকতে হয়? ইয়াশ ভাইয়া নিজেই নিষেধ করেছিলেন আমি যেন ওখানে না থাকি, না থেকে হোস্টেলে উঠি। আমি এই গত দিন ফুপির বাসা থেকে এলাম, তখন আমি নিজে স্পষ্ট শুনেছি আমি থাকলে ওনার সমস্যা হয়। একদিন দুদিনেই এত সমস্যা, তাহলে উনি আমাকে বিয়ে করবেন কিভাবে? এখন তো তোকে বোকা মনে হচ্ছে প্রিয়। কেন? তুই তো জানিস উনি একটু অন্যরকম স্বভাবের। উনি মেয়েদের এড়িয়ে চলার চেষ্টা করেন সব সময়। তাহলে ওনার বাড়িতে অন্য একটা মেয়ে থাকবে, এখানে ওনার সমস্যা হবে না। হ্যাঁ, ঈশ্বর একদম ঠিক বলেছে। জানি না, তবে আমার মনে হয় উনি আমাকে পছন্দ করেন না। আমি ইয়াসের সাথে কথা বলে দেখবো। বাবা, বিষয়টা একটু কেমন কেমন যেন হয়ে যাচ্ছে না? প্রথমে বড় আপুর সাথে বিয়ে ঠিক করলে ওটা হচ্ছে না বিধায় আমার সাথে বিয়ের কথা বলছো। উনি তো মনে করতেই পারেন যে তুমি ওনার ঘাড়ে আমাকে গছিয়ে দিচ্ছ। তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই ভাববে না প্রিয়। আমার মনে হলো তাই বললাম। আমার আলাদা কোনো পছন্দ নেই যে তার কথা শুনবো। তোমাদের উপর আমার ভরসা আছে, তবে আমি যা বললাম তা একটু ভেবে দেখো তোমরা। প্রিয়তা রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। একদিক দিয়ে তার ভালো একটা অনুভূতি কাজ করছে, আরেকদিকে খারাপও লাগছে, কারণ ইয়াসের কোনো ব্যবহারে সে কখনোই পছন্দের আভাস পর্যন্ত পায়নি। কয়েকদিন কেটে গিয়েছে, বাড়িতে প্রিয়তার সামনে ইয়াসের সাথে বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলেনি কেউ। কিন্তু প্রিয়তা ঠিকই জানতে পেরেছে ইয়াস বিয়েতে না করে দিয়েছে। ইয়াস বলেছে সে এখন ব্যস্ত হয়ে পড়েছে, বিয়ের ঝামেলাতে আর জড়াতে চাইছে না, তাই কেউ আর এ কথা প্রিয়তাকে আলাদা করে বলেনি। সকাল থেকে বাসায় নানা রকম রান্না হচ্ছে। আবির গতকাল দেশে ফিরেছে, আজকে বাবা মাকে নিয়ে ঈশিতার বাসায় আসবে। দুই পক্ষের একে অপরকে পছন্দ হলে কয়েকদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ঈশিতা কয়েকদিন ধরেই নিজের যত্ন নিচ্ছে। প্রতিটা মেয়েই হয়তো চায় প্রিয় মানুষের সাথে তার পরিবার ও তাকে পছন্দ করুক। এই কয়েকদিনে ঈশিতা দেখতেও কেমন অদ্ভুত সুন্দর হয়ে গেছে। মন ভালো থাকলে হয়তো লাবণ্য ফিরে আসে। বিকেলে আবির এবং আবিরের পরিবার ঈশিতার বাসায় আসে। আকাশি রঙা একটা শাড়ি পরে ঈশিতা সবার সামনে আসে।
বসার ঘরেই ছিল সবাই। শাড়ি পরে খুব কমই দেখেছে আবির ঈশিতাকে। আর যেন নতুন বউ লাগছে তাকে। চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। এত মানুষের মধ্যে তাকে তো মন ভরে দেখাও যাবে না, তাই চোখ নামিয়ে নেয় সে। ঈশিতাকে দেখার পর্ব শেষ হলে তাকে রুমে পাঠিয়ে দেয়া হয়। প্রিয়তাও রুমেই ছিল, সে আর সবার সামনে যায়নি। রুম থেকেই উকি দিয়ে পর্যবেক্ষণ করছিল। ঈশিতা এসে বিছানায় বসে পড়ে। আপু, আবির ভাইয়ার মাকে আমার পছন্দ হয়েছে। এই বয়সেও কত স্মার্ট। আবিরকে পছন্দ হয়নি? তোমার হবু বরকে পছন্দ করে আমার লাভ আছে? তাহলে আমার হবু শাশুড়িকে পছন্দ করে তোর কি লাভ? তার কিন্তু আর ছেলে নেই। ভালো লাগলেই কেন শাশুড়ি বানাতে হবে? কে জানে। দুজন কথা বলে হাসাহাসি করতে থাকে। ঈশিতা যেন আজকের পরিবেশ দেখেই একটু নিশ্চিন্ত হতে পারল। সে ভয় ছিল আবিরকে তার বাবা পছন্দ করবে কিনা এটা ভেবে, কিন্তু সে মনে মনে জানতো আবিরকে কোনোভাবেই অপছন্দ করা যায় না। অতঃপর সবকিছু ঠিকঠাক থাকলে আরো একটা ভালোবাসা এক হতে যাচ্ছে। ঈশিতাকে আবিরের পরিবার দেখতে আসার সপ্তাহ 2 পরেই ঈশিতার বিয়ে ঠিক হয় আবিরের সাথে। একদিন দুদিন করে পুরো 13 দিন কেটে যায়। বিয়েটার বড় আকারের অনুষ্ঠান করা হবে। বাড়িতে সবাই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোনো না কোনো কাজে ব্যস্ত। ইয়াসের পরিবার গতকালই চলে এসেছে। ইয়াসের বাবা নিজে এত ব্যস্ত, তবুও সময় বের করে গতকাল থেকে চলে এসেছেন। সবাই গতকাল চলে আসার সময় ইয়াস বলে দিয়েছিল আজ সকালে চলে আসবে, কারণ বিয়ে বাড়িতে ছেলে মানুষের প্রয়োজন হয়। তার সাথে 2-3টা ছেলেকে নিয়ে আসার কথাও ছিল, কিন্তু সে সকালে জানালো আসতে পারবে না। এই তো সকালে অবনী আর প্রিয়তা তাদের কাজ করছিল। এমন সময় ইয়াস অবনীকে কল দেয়। অবনী ফোন থেকে দূরে থাকায় প্রিয়তা টেবিলের উপর থেকে ফোন নিয়ে অবনীকে দেওয়ার সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ইয়াস কল দিয়েছে। সে সাথে সাথে আর দেরি না করে অবনীর হাতে ফোনটা দিয়ে দেয়। ইয়াস কল দিয়েছে দেখে অবনী তাড়াতাড়ি ফোন রিসিভ করে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি করছিস? এই তো ভাইয়া, আমি আর প্রিয়তা একটু কাজ করছিলাম। বিয়ে বাড়ি বোঝোই তো, তুমি কখন আসবে? আমি তো আসতে পারবো না, এটা জানানোর জন্যই কল দিয়েছি। কেন, কি হয়েছে? বাবা কোথায়? বাবা হয়তো মামার সাথে কাজ করছে। কেন, কথা বলবে? হ্যাঁ, বাবাকে প্রয়োজন। কল দাও। ফোন বন্ধ বলছে। তুই একটু তোর ফোনটা বাবার কাছে নিয়ে যা। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। অবনী ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে তার বাবাকে খুঁজতে থাকে। অতঃপর বাবাকে খুঁজে পেলে ওনার হাতে ফোনটা দিয়ে বলল, এই নাও ভাইয়া কথা বলবে, তোমাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে, তোমার ফোন বন্ধ। ইয়াসের বাবা ফোনটা নিয়ে ইয়াসের সাথে কথা বলেন। ইয়াস জানায় তাকে কোনো এক সম্মেলন আজকেই শহরে যেতে হবে। এই সম্মেলনটা সপ্তাহখানিক পরে হওয়ার কথা ছিল, কিন্তু এই সম্মেলনটা আজকেই করা হয়েছে বিকেল 4টার দিকে। বাসা থেকে শহরে যেতে মিনিমাম 5 ঘন্টা লাগবে। সে অলরেডি তার দলের কয়েকজনের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ইয়াস মনে করে এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত হবে না। ইয়াসের বাবাও যেহেতু রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত, তাই তিনিও চান ইয়াস তার ভাবনা অনুযায়ী এগিয়ে যাক। এদেশে বর্তমান পরিস্থিতিতে তরুণ শিক্ষিত ছেলেগুলো দেশের হাল ধরলে দেশ অন্য একটা পর্যায়ে চলে যাবে। তিনি ইয়াসের সাথে ভালো মন্দ কিছু কথা বলে ফোনটা রেখে দেন। তিনি ইয়াসকে পুরোপুরি ভরসা করেন, এই ভেবে যে ইয়াস কিংবা ইয়াসের ভাবনার সাথে মিল আছে এমন কেউ যদি দেশীয় আইনের দেশ পরিচালনার কোনো ক্ষেত্রে দায়িত্বে থাকে, তাহলে দেশের মানুষ এই দেশের এক অন্যরকম রূপ দেখবে। সাদা রঙের মাইক্রো গাড়িটা ছুটে চলেছে আপন গতিতে। ভেতরে বসা কয়েকটা টকবগে রক্তের তরুণ, যাদের মাথায় স্বার্থহীনভাবে দেশের চিন্তা আর ওমরের মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন। এই স্বপ্ন কবে পূরণ হবে কে জানে। যারা কোনো কিছুর স্বপ্ন দেখে তারা সেই স্বপ্ন পূরণে কাজও করে। মাঝ রাস্তায় একটা স্টল দেখে গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে 4 জন নেমে স্টলে বসে চা খেয়ে আরো কিছুক্ষণ বসে কথা বলে আবার গাড়িতে গিয়ে বসে। গাড়ি ও আবার আপন গতিতে চলা শুরু করে। একটু একটু করে চলতে থাকে গন্তব্যের দিকে। প্রিয়তা কাজের ফাঁকে একসময় অবনীকে জিজ্ঞেস করে, কি রে, ইয়াস ভাইয়া আসবে না বিয়েতে? না, ভাইয়ার তো কাজ পড়ে গিয়েছে, এই জন্য সে শহরে রওনা দিয়েছে। বাবার সাথে এ বিষয়েই তো কথা বললো। বাবা যে বলল বাড়ির কাজে ওনাকে প্রয়োজন ছিল। বাবাকে বলেছে ভাইয়া কয়েকজনকে এই বাসার ঠিকানা দিয়েছে, ওরা নাকি ঘন্টাখানেকের মাঝেই চলে আসবে। ওনারা তো জরুরি কাজ যে আজ আপুর বিয়ের দিনে বাইরে কোথাও যেতেই হলো। হ্যাঁ, জরুরি না হলে তো যেত না। হ্যাঁ, কত জরুরি কাজ জানা আছে। শুধু ছেলেদের দলবল নিয়ে এখানে ওখানে যাবে, ঘুরবে,
মানুষকে ভয় দেখাবে, তারপর ওনার আবার গুরুত্বপূর্ণ কি কাজ। আমার ভাইয়া মোটেও এমন না। হ্যাঁ, খুব ভালো মানুষ উনি। অবশ্যই আমার ভাইয়ার মতো ছেলেই পাবি না কোথাও। তোর ভাইয়ের মতো ছেলে কেন খুঁজতে যাব? সেটা তুই জানিস। বয়ে গেছে আমার ওনার মতো ছেলে খুঁজতে, যত প্রকারের। কিছু বললি? না, আমি আবার কি বলবো? হ্যাঁ, যা বলবি স্পষ্ট বলবি, লুকিয়ে নিজে বলবি, নিজেই শুনবি, এমন কিছু বলবি না। হ্যাঁ, কাজ কর এখন। জি, আপনিও আপনার কাজটা শেষ করুন। অবশ্যই ম্যাম। দুজন একসাথে হেসে ফেলে, নিজেদের কাজে মন দেয়। প্রিয়তা ভাবতে থাকে তার বড় বোনকে কি তাহলে পছন্দ করেছিল ইয়াশ? তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে বলেই কি সে আজ কাজ দেখিয়ে এ বাড়িতে আসলো না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়তা। এখনো যে ওই লোকটার প্রতি থাকা ভালো লাগাটা শেষ হয়ে যাচ্ছে না। উনি তো তার সাথে বিয়েতে না করে দিয়েছে, ইয়াশ তার হয়নি, এটা সে মেনে নিতে সক্ষম হয়েছে। কিন্তু সে যদি অন্য কারো হয়ে যায় তাহলে বিষয়টা সে প্রিয়তা কিভাবে মেনে নেবে? দুপুরে গড়িয়ে বিকেল হয় এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ঈশিতাকে তার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে এখন প্রিয়, তার বাবা মা, প্রিয়তা এবং ইয়াসের বাবা মা আর অবনী। ইলিয়াস সাহেব, ইয়াসের বাবা এবং বেলাল সাহেব বসে কথা বলছিলেন। সবার নামাজ হয়ে গেলেও প্রিয়তা এখনো জায়নামাজ ছেড়ে ওঠেনি। মিসেস রোবেলা, বেলা এবং অবনী তিনজন বসে গল্প করছিল। প্রিয়তা জায়নামাজ থেকে উঠে পাশের রুমে সবার সাথে বসতে যাবে, তখনই টেবিলে রাখা ফোনটা বেজে ওঠে। প্রিয়তা গিয়ে ফোনটা রিসিভ করে তার বান্ধবী রিমি ফোনটা দিয়েছে। হ্যাঁ রিমি, বল কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ। কি করছিস? আমি তো টিভি দেখছিলাম, টিভি দেখেই তোকে ফোন দিলাম। কি হচ্ছে দেখেছিস? না তো, কেন, কি হয়েছে? ফোনে আর কি বলবো, তাড়াতাড়ি যা খবরে চ্যানেলগুলো একটু দেখ। কি হয়েছে বল না। বাবা আর ফুপি টিভি দেখছে। ওনারা নিউজ দেখেন না? দেখেই তো আপুর বিয়ের পর তো আপুকে নিয়ে গেল, হয়তো টিভি অন করে দুজন গল্প করছে। তুই আমার সাথে ফোনে কথা বলে সময় নষ্ট না করে যা খবর। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দিয়ে দেখছি। কোন চ্যানেলে দেখবো? যে কোনো খবরের চ্যানেলে দেখ, প্রায় সবখানে একই খবর। তাড়াতাড়ি যা, আমি ফোন রাখছি। ঠিক আছে, রাখ তাহলে। প্রিয়তা ফোনটা রেখে ড্রয়িং রুমে চলে যায়। সোফার উপরে রাখা রিমোটটা নিলে বেলাল সাহেব প্রিয়তার দিকে তাকায়, কারণ তারা দুজন বসে বসে গল্প করছিল। এমন সময় প্রিয়তা সেখানে চলে এসে রিমোট হাতে নেয়। কি হয়েছে প্রিয়? বাবা এক্ষুনি রিমোট দিচ্ছে, দাঁড়াও। সে না হয় পরে দাও, কিন্তু এভাবে এসে রিমোট নিলে যে কিছু হয়েছে? বাবা, রিমি মানে আমার বান্ধবী কল দিয়েছিল, বলল খবরের চ্যানেলে দেখতে তাড়াতাড়ি। খবরের চ্যানেল? হ্যাঁ বাবা, দেখি একটু কি হয়েছে। হ্যাঁ দাও তো। প্রিয়তা এবার একটা খবরের চ্যানেলে দেয়। সেখানে লাইভ হচ্ছিল কোনো একটা জায়গার। কয়েক মিনিট দেখার পরও কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে সেখানে। আরও কিছুক্ষণ দেখার পর স্পষ্ট দেখে ইয়াশ এবং তার সাথের কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ইয়াশের কপাল থেকে রক্ত ঝরছে। ইয়াশের এমন অবস্থা দেখে প্রিয়তা জোরে একটা চিৎকার দেয়। প্রিয়তার চিৎকার শুনে রুম থেকে সবাই বেরিয়ে আসে। প্রিয়তার বাবা এবং ইয়াশের বাবা সোফা থেকে উঠে দাঁড়ায়। ইয়াশের বাবা ইলিয়াস সাহেব মাথা ঘুরে আবার সোফাতেই পড়ে যান। সবার একটাই প্রশ্ন, কি হয়েছিল ওখানে? ইয়াশের এই অবস্থা কেন? কিছু সময় পেরিয়ে গিয়েছে। বাড়ির পরিবেশ এখন থমথমে। ইয়াশের মা কান্না করে যাচ্ছে। কি এমন হয়েছে কিছুই বুঝতে পারছে না। ইলিয়াস সাহেব কান্না থামাতে বলেন, কারণ খবর শুরু হতে যাচ্ছে, এবারে হয়তো কিছু একটা জানা যাবে। তারা ইয়াশকে এবং তার সাথে সবাইকে কল দিয়েছিল, ফোন বন্ধ আছে। সবাই আবার টিভি দেখায় মনোযোগী হয়। ইয়াশের বাবা ততক্ষণে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি, তবে তিনি মনে করছেন যে কোনোভাবে ইয়াশের সাথে কথা বলে নিতে পারলে ভালো হতো। রাতের খবর শুরু হয়। সবাই এবার নড়ে চড়ে বসে। শিরোনামের প্রথমেই ইয়াশের ওখানকার ঘটনা। খবর শুরু হয়ে যায়। ফ্ল্যাশব্যাক। বিকেল 5টা। সম্মেলন শেষ করে ইয়াশ এবং তার সাথে যারা গিয়েছিল সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, সেই উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। আজ প্রথম ভয়কে জয় করে এতগুলো মানুষ এবং মিডিয়ার সামনে ইয়াশ দেশ এবং দেশের অবস্থার কথা বলেছে। জনগণের থেকে ফিডব্যাক অনুযায়ী যা পেয়েছে তাতে বোঝা যায় তারা ইয়াশের কথা খুব ভালোভাবে শুনেছে এবং পছন্দ করেছে। গাড়ি নিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় একজন ছুটে এসে সামনে দাঁড়ায়। লোকটা ইশারা করে গাড়ি থেকে নামতে বলে।
গাড়ি থামানোর পর ইয়াস গাড়ি থেকে নেমে আসে। লোকটা জোরে দৌড়ে আসায় তখনও হাঁপাচ্ছিল। ইয়াস গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে লোকটার হাতে ধরিয়ে দেয়। একটু স্থির হন। আরে যে পানিটা একটু খান, গরমের সময়ে অনেকটা দৌড়ে এসেছেন। লোকটা ইয়াসের হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয়। পানি খেয়ে বোতলটা আবার ইয়াসের হাতেই ধরিয়ে দেয়। ইয়াস বোতলটা গাড়িতে রেখে বলে, হ্যাঁ বলুন, কিছু বলবেন? দৌড়ে আসছিলেন কেন? স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। আমাকে? কোন স্যার? আহমদ স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। আহমদ স্যার আমাকে দেখে পাঠিয়েছেন এখনই? জি, নইলে আমি দৌড়ে আসবো কেন? আমাকে একা ডেকে পাঠিয়েছেন? জি, তবে আপনি কাউকে সাথে নিয়ে আসতে চাইলে আসতে পারেন। ইয়াস গাড়ি একপাশে রেখে সবাইকে তার সাথে যেতে বলে। গাড়ি একপাশে রাখা হলে সবাই ইয়াসের পাশে এসে দাঁড়ায়। লোকটা সবাইকে ভেতরের দিকে নিয়ে যায়। ভেতরের দিকে একটা বিল্ডিং রয়েছে, সেখানে ভেতরের দিকে লোকটা সবাইকে নিয়ে যায়। ভেতরের একটা রুমে আহমদ সাহেব 4-5 জনের সাথে বসে কথা বলছিলেন। দরজার সামনে গিয়ে লোকটা ভেতরে ঢোকার অনুমতি চায়। আহমদ সাহেব ইশারায় 2 মিনিট বাহিরে দাঁড়াতে বলে। তারা সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। ওখানে দাঁড়ানো কেউ বুঝতে পারছে না এত বড় মাপের একজন লোক তাদের কেন ডেকে পাঠিয়েছে। ইয়াস চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মাথাতে কিছুতেই আসছে না কেন তাকে ডাকা হয়েছে। অতঃপর কয়েক মিনিটের মধ্যে অপেক্ষার সমাপ্তি ঘটে। ভেতর থেকে বসে থাকা 4-5 জন বেরিয়ে চলে যায়। তখন আহমেদ সাহেব ইয়াসকে ভেতরে ডাকে। বাকি সবাই ইয়াসের সাথে ভেতরে চলে যায়। ইয়াস সামনে গিয়ে ওনাকে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে সবাইকে বসতে বলেন। কি যেন নাম তোর? ইয়াস। আহমদ সাহেবের প্রথম প্রশ্নই ছিল এটা। চোখ থেকে চশমাটা নামিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে নিলেন। জি স্যার, আমি ইয়াস। বাসা কোথায় যেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশকে নিয়ে ভালো একটা চিন্তা আছে তোর মাথায়। আমি যদি তোমাকে তোমার স্বপ্নের দিকে 2 পা এগিয়ে দিতে সাহায্য করি তাহলে কেমন হবে? আমি কৃতজ্ঞ থাকবো স্যার। দেশ পরিচালনায় কোনো একটা ক্ষমতা পেলে কি করার ইচ্ছা? দেশের যে যে খাত বা যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে নতুন একটা পরিবেশ এদেশের মানুষকে উপহার দেওয়ার ইচ্ছে আছে। তার মানে বলতে চাইছো কোথাও সমস্যা আছে, তোমার নজরে পড়েছে সেগুলো? জি স্যার, দেশের সাধারণ নাগরিক আমি, আমার বাক স্বাধীনতা আছে। দেশের কোনো কিছু খারাপ লাগলে আমার বলার অধিকার আছে বলে আমি মনে করি। শুধু তোমার মনে করলে তো চলবে না, সেটার পেছনে যথার্থ থাকতে হবে। শুধু তোমার কোনো কিছুতে খারাপ লাগলে যে সেটা খারাপ এমন তো নয়, হতে পারে সেটা অন্যদের কাছে ভালো। ধরো তুমি কোনো বাসায় চুরি করলে সেটা তোমার পছন্দ ছিল, কিন্তু অন্য সবার কাছে বিষয়টা অপছন্দের, তাই না? স্যার, খারাপ লাগাগুলোতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি তোমার মাঝে একটা অন্যরকম কিছু খেয়াল করছি। তুমি যদি চাও আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি, কিন্তু তাতে আমি কি পাবো? আমার কাছ থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা ছাড়া কি বা দেওয়ার আছে স্যার? তোমার থেকে তেমন কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাইবো। জি স্যার। ভালো একটা ভবিষ্যৎ দিতে পারবে। স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আজ আর 8 ঘন্টা পর একটা মিটিং আছে, সেখানে তুমি আমার পরবর্তীতে যাবে। স্যার, আপনার পরিবর্তে? পরবর্তীতে বলবে আচ্ছা চলো আমিও যাব। তুমি আমার সাথে যাবে, ওখানে বড় বড় ব্যক্তিবর্গ থাকবে। আলোচনা সভায় মূলত কিছু সমস্যা বা ভালো কিছু হয়েছে এমন কিছু বিষয় সম্পর্কে। বাকি কথা গাড়িতে আলোচনা হবে। চলো, সময় হয়ে যাচ্ছে। এক প্রকার তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে পড়ে। ইয়াস এবং তার সাথে যারা আছে তারা কেউই জানে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এবং গেলে কি হবে। সবার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আদৌ কি ওখানে যাওয়া ঠিক হচ্ছে? এত চিন্তা মাথায় নিয়ে সবাই গাড়িতে গিয়ে ওঠে। আহমেদ সাহেবের গাড়িকে অনুসরণ করে ইয়াসদের গাড়ি চলতে থাকে। সন্ধ্যা 7টায় মাগরিবের নামাজের কিছুক্ষণ পর আলোচনা সভা শুরু হয়। সেখানে অনেক জায়গার অনেক মানুষ এসে অংশ নিয়েছে। একে একে কয়েকজনকে তাদের চোখে পড়া বা মনে হওয়া সমস্যা তুলে ধরতে মনে হয় যেন সরকার বা যারা দেশ পরিচালনার কাজে আছে তারা যেন সেই বিষয়গুলোতে লক্ষ্য রাখতে পারে। শেষের দিকে ইয়াসকেও সুযোগ দেওয়া হয়, কিন্তু তার কথা বলা শুরু করলে কয়েকজন শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। পরবর্তীতে পরিবেশের অশান্ত অবস্থা দেখে ইয়াসকে বসিয়ে দেওয়া হয়। সেখানে সাংবাদিক সহ অনেকেই ছিলেন। তাদের মধ্যে একজন কোনো কিছুর পরোয়া না করে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ফেলে। ইয়াসের সাথে থাকা ছেলেগুলো দুজন জবাব দিলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এক পর্যায়ে কোনো মতে আলোচনার সভা বন্ধ রাখা হয়। সবাই যার যার মতো বেরিয়ে যায়।
বেরোনোর সময় একজন ইচ্ছে করে ইয়াসকে ধাক্কা দেয়। ইয়াস তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে গিয়ে আরেকবার ধাক্কা খায়। কপাল গিয়ে একদম দেয়ালের সাথে লাগে, রক্ত দেখা যায়। ইয়াসের সাথে থাকা একজন গিয়ে ধাক্কা দেওয়া লোকটার হাত ধরে, ছেলেটা তাকেও ধাক্কা দেয়। এভাবে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। ইয়াস এবং পাশে থাকা বাকি সবাই থামাতে যায়, কিছুক্ষণের মধ্যে থেমেও যায়, কিন্তু ততক্ষণে বাহির থেকে পুলিশ এসে কয়েকজনকে নিয়ে যায়, সাথে ইয়াসকেও। এগুলো প্রতিটি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হয়। ইয়াসের সবগুলো কথা আলোচনার সবাই কয়েকজন পছন্দ না করলেও দেশের অধিক মানুষ তা পছন্দ করে। ইয়াস কথায় কথায় বলেছিল তার ইচ্ছের কথা, সমস্যার সমাধানের কথা, যে কথাগুলো মানুষের মনে দাগ কেটে যায়। ইয়াসের বাসা থেকে শহরের উদ্দেশ্যে বের হবেন, ঠিক তখনই ইয়াসের নম্বর থেকে কল আসে। তিনি সাথে সাথে কল রিসিভ করেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? কিছুক্ষণ আগে টিভিতে সব দেখলাম, প্রিয়তা এসে খবরের চ্যানেল না দিলে তো জানতেই পারতাম না। আমি কি আসবো তোমার কাছে? কোথায় আছো এখন তুমি? বাবা শান্ত হন, আমি একদম ঠিক আছি। থানায় নিয়ে আসা হয়েছিল আমাদের, যারা ঝামেলা করেছে তারা ক্ষমা চেয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আচ্ছা, কোথায় আছো এখন? আমরা থানা থেকে বের হলাম। এখন কি অন্য কোথাও যেতে হবে? না বাবা, সামনে সাংবাদিক আছে, তাদের সাথে সাক্ষাৎ করে তারপর যেতে হবে। আচ্ছা, সাবধানে চলে এসো। ইয়াসের সাথে কথা বলে ইলিয়াস সাহেব সবাইকে আশ্বাস দেন যে সবকিছু ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। প্রিয়তা নামাজ শেষ করে মাত্রই ড্রয়িং রুমে আসে, আর এসে ইলিয়াস সাহেবের কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তার মোনাজাত বিফলে যায়নি, ইয়াস ঠিক আছে। সে আল্লাহকে শুকরিয়া জানায়। আল্লাহ চাইলে কি না করতে পারে। সবাই এখন ইয়াসের অপেক্ষায় সময় পার করা শুরু করে। রাত প্রায় 1টা, বাড়ির কারো চোখে ঘুম নেই। ইয়াস কিছুক্ষণ আগেই এসেছে। ইয়াসের মা ইয়াসের কপালের জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে বা বসে আছে, সেখানে নেই শুধু প্রিয়তা। তাদের থেকে দূরে নিজের রুমের দরজার কাছ থেকে সে উকি দিয়ে দেখছে। তার চোখ দুটো টলমল করছে। হঠাৎ ইয়াস তার দিকে তাকালেই সে রুমের ভিতরে ঢুকে যায়। ইয়াস বুঝতে পারে প্রিয়তা ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু এখানে সবাই আছে, সে কেন আসে না এটা ভাবতে থাকে। ইয়াস ভাবতে থাকে প্রিয়তার সাথে তার মামা আর বাবা মা বিয়ের কথা বলেছিল। এটা কি প্রিয়তাও জানতো? সে নিষেধ করে দিয়েছে বলে কি প্রিয়তা তার কাছে আসে না? ইয়াস সেদিন প্রিয়তার বলা কথাটা তেমন মাথায় নেয়নি, কেন বলেছিল সেটাও জানতো না। ইয়াসের মা ইয়াসকে নিয়ে গিয়ে খাওয়ার জন্য বসিয়ে দেন। অনেক রাত হয়ে গেছে, সারাদিন এখানে ওখানে যাওয়ায় বাইরে থাকায় ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। ইয়াসও খাওয়া শুরু করে। তোমার আর এসব কাজে যেতে হবে না, এসব বাদ দাও, আমার ব্যবসায় হাত লাগাও। বাবা এসব কি বলছো? ঠিকই তো বলেছি ইয়াস। বাবা এই ঝামেলা বেঁধেছে কারণ আমি সঠিক ছিলাম। আমি তাদের কথায় তাল মিলিয়ে কথা বলিনি, সেজন্য এমন হয়েছে। তবু আমি চাই তুমি এসবে আর না জড়াও। আচ্ছা, আপাতত পরিবেশ ঠিক হোক। আহমদ স্যার বলেছেন কি হয় না হয় আমাকে জানাবেন। শুরুতে যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কেমন হবে বুঝতে পারছো? বাবা, সাফল্যের পথ সহজ হয় না। তোমার এই ইচ্ছের জন্য আমি আর তোমার মা হাই হতাশ করতে পারবো না ইয়াস। আমার কথা শোনো, এসব থেকে সরে এসো। ঠিক আছে, এবার যাও, সবাই ঘুমাও। অবনী, যা তোমা, প্রিয়তাকে নিয়ে তুই আর প্রিয়তা ঈশিতার রুমে থাক, আর আজকের মতো ইয়াস প্রিয়তমার রুমে ঘুমাক। ঠিক আছে মামা। অবনী প্রিয়তার রুমে চলে যায় প্রিয়তাকে ডাকতে। প্রিয়তা এই রাতের বেলায় জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের চাঁদ দেখছিল। যে মেয়ে কিছুদিন আগে পর্যন্ত উশৃঙ্খল ধরনের ছিল, কথা বেশি বলতো, বাইরে ঘোরাফেরা করতো, পর্দা করতো না, গান বাজনা মজা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ইত্যাদি নিয়ে থাকতো, সেই মেয়ে ভালোবাসার মানুষের সামনে পর্যন্ত যাচ্ছে না, নিজেকে সংবরণ করে রেখেছে। হেদায়েত কি আসলেই এত সহজে আসে কারো কাছে? এত সহজে সব রকম পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়? যে মেয়ে বাইরে ঘোরাফেরার সময় পর্যন্ত কখনো কখনো ওড়না ব্যবহার করতো না, সেই মেয়ে নিজের ঘরের মধ্যে সমস্ত গায়ে ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা এক মনে বাহিরে তাকিয়ে আছে, তার চারপাশে কি ঘটে যাচ্ছে না যাচ্ছে সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত মনোযোগ যেন বাহিরের আকাশের ওই চারটায় রয়েছে। দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে কোনাকুনি ভাবে বাহিরের দিকে তাকিয়ে আছে, বাইরের দিকে তাকিয়ে আছে সে। অবনী প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে যায়, তার কাঁধে হাত রাখে। প্রিয়তার কাঁধে স্পর্শ করতেই সে চমকে ওঠে, পেছনে ফিরে তাকায়। তৎক্ষণাৎ আবার জানালার বাহিরের দিকে মুখ করে আলতো করে চোখের পানিটা মুছে ফেলে, তারপর আবার অবনীর দিকে ফিরে তাকায়।
কিরে তুই? হ্যাঁ আমি। তুই কি কান্না করছিলি? না তো, কান্না কেন করব? দ্বিতীয়বার ওদিকে ঘুরে চোখের পানি যে মুছে ফেললি? না না, এমনিও দিতে হয়েছিল। কি করছে সবাই, শুয়ে পড়ছে? না, মামা বলল আমাকে আর তোকে ঈশিতা আপুর রুমে ঘুমাতে। ইয়াস ভাইয়া তোর রুমে এখানে ঘুমাবে। হ্যাঁ ভাইয়া তো ভালো আছে, তুই গেলি না কেন ওখানে? না এমনি যাইনি, ভালো লাগছিল না। শরীর খারাপ লাগছে? না এমনি মন খারাপ লাগছে। মন খারাপের অসুখ ঠিক করার ওষুধ হবে? কি ব্যাপার, প্রেমে পড়েছো নাকি? কয়েকদিন আগে হলেও হয়তো পড়তাম, কিন্তু এখন প্রেমে পড়ার ইচ্ছে নেই। আচ্ছা চলো আমরা রুম ছেড়ে দেই। হ্যাঁ চল। প্রিয়তা আর অবনী ঈশিতার রুমে চলে যায়। এতক্ষণে সবাই ধীরে ধীরে নিজেদের রুমে যাওয়া শুরু করেছে। ইয়াশ সোফায় বসে আছে, প্রিয়তা আর অবনী পাশের রুমে চলে গেলে ইয়াশ প্রিয়তার রুমে যায়। ইয়াশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে, পকেট থেকে ফোন বের করে দেখে তার ফোনে চার্জ নেই। এদিকে ওদিকে তাকিয়ে চার্জার খুঁজে পায় না, তখন অবনীকে ডাক দেয়। পাশের রুম থেকেই ইয়াশের ডাক শুনে প্রিয়তা অবনীকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। অবনীও ইয়াশের ডাক শুনে তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ ভাইয়া বলো। আমার ফোনে চার্জ নেই, চার্জারটা কোথায় খুঁজে পাচ্ছি না তো। দাঁড়াও আমি দিচ্ছি। এই নে, ফোনটা নে, একটু চার্জে লাগিয়ে দে। আচ্ছা দাও। এই শোন তো, হ্যাঁ বলো। প্রিয়তার কিছু হয়েছে না? মানে রুমে একা একা ছিল, দেখলাম আমি আসার পর আসলো না, সবাই আমার কাছে ছিল, কিন্তু প্রিয়তা গেল না যে। হ্যাঁ আমিও বিষয়টা খেয়াল করেছি। আমি রুমে এসে দেখি ও জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে, হয়তো কান্নাও করছিল। আমাকে দেখে সাথে সাথে চোখ মুছলো। হয়তো ঈশিতার বিয়ে হয়ে গেছে বাসায় একা একা, এই জন্য হতে পারে। আচ্ছা যা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমা, সকালে উঠে নামাজ পড়বি। ঠিক আছে, কিছু লাগলে আমাকে ডেকো। আচ্ছা যা। অবনী ইয়াশের থেকে বিদায় নিয়ে পাশের রুমে চলে যায় ঘুমোতে। আসলেই অনেক রাত হয়ে গেছে, সকালে এমনিতেও হয়তো ঘুম ভাঙবে না, অ্যালার্ম দিয়ে রাখতে হবে। অবনী এসে প্রিয়তার পাশে বিছানায় শুয়ে পড়ে। কেন ডেকেছিল, কোনো দরকার? হ্যাঁ, ভাইয়ার ফোনে চার্জ ছিল না তো, চার্জার খুঁজে পাচ্ছিল না, আমি ভাইয়ার ফোনটা চার্জে দিয়ে আসলাম। আচ্ছা ঘুমা তাহলে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ তুইও ঘুমা। হুম। দুজনের এত রাতে নিজেদের মধ্যে কথা বলা বলি না করে ঘুমিয়ে পড়ে। সকালে নাস্তা করেই ইয়াশ এবং তার বাবা মা অবনীর সবাই বাড়ি ফিরে যায়, কারণ ঈশিতার শ্বশুর বাড়ি থেকে বলেছে তারা 7 দিন পর বাসায় এসে ঘুরে যাবে। সকাল সকাল সবাই বাসায় ফিরে যায়। ইয়াশ ভোরবেলা প্রিয়তার ব্যবহারে খুব অবাক হয়েছিল। হঠাৎ কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও সে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। কেউ এসে মাথার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, সে এটা বুঝতে পারে। মাথার পাশে দাঁড়িয়ে কেউ কান্না করছে, সে শব্দ বুঝতে পারছে। কিছুক্ষণ পর আবার পায়ের শব্দ পায়, তার মানে সে চলে যাচ্ছে। তখন ইয়াশ তাকিয়ে দেখে প্রিয়তা, তখনই সে তাকে ডাক দেয়। প্রিয়তার সাথে সাথে দাঁড়িয়ে যায়, সে এটা আশা করেনি। সামনের দিকে আর না এগিয়ে পেছনের দিকে ফিরে তাকায়। কি করছিলি এখানে? না মানে হ্যাঁ কি? আমি ডায়েরি নিতে এসেছিলাম। নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। এই ভোরবেলা ডায়েরি দিয়ে কি হবে? একটু দরকারের জন্য নিতে এসেছিলাম। রাতে সবাই আমাকে নিয়ে ব্যস্ত ছিল, তুই আসলি না কেন? ইয়াশের এই প্রশ্নের কি জবাব দেবে সেটাই ভাবছে। সে যে রাতে তার সামনে যেতে পারেনি বলে মনটা খসখস করছিল, ঘুম আসছিল না, তাই দেখতে এসেছিল এক নজর। সেটা তো তাকে জানানো যাবে না। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি? ভালো লাগছিল না জন্য রুম থেকে বের হইনি। তুই জানিস না, একটা রুমে যখন একটা পুরুষ একা থাকে সেখানে একা যেতে নেই। এই ভোরবেলা এখানে আসা কি তোর ঠিক হয়েছে? আমার এখানে আসার কোনো খারাপ উদ্দেশ্য নেই, প্রয়োজন ছিল বিধায় এসেছিলাম, প্রয়োজন শেষ তাই চলে যাচ্ছি। তোর প্রয়োজনটা কি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা? মোটেও না, আমি কেন অন্য কাউকে লুকিয়ে দেখতে যাব? ডায়েরি নেওয়ার ছিল, এই যে দেখুন নিয়েছি, এখন আসছি। প্রিয়তা আর দেরি না করে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশা প্রিয়তার কথা লুকিয়ে পালিয়ে যাওয়া দেখে মিটিমিটি হাসে আর অবাক হয় এটা ভেবে যে তার প্রতি অভিমান এত যে রাতে দেখতে আসলো না, আর ভালোবাসা এত গভীর হয়ে গিয়েছে যে সবার চোখ ফাঁকি দিয়ে তাকে দেখার লোভ সামলাতে পারেনি। দিনের পরে অন্ধকারাচ্ছন্ন রাত, আর রাতের পরে নতুন আরেকটা দিন। এভাবে চলতে চলতে কেটে গেছে বেশ কিছু সময়।
ইয়াশও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের ইচ্ছে পূরণের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে প্রিয়তারও অভ্যন্তরীণ এবং বাহ্যিক অনেক পরিবর্তন হয়েছে। প্রিয়তা 2 দিন হলো তার বান্ধবীর বাসায় ছিল। ক্লাস শুরু হবে কয়েকদিনের মাঝেই, তাই সবাই পড়াশোনায় ব্যস্ত হওয়ার আগে একসাথে ভালো কিছু সময় পার করলো। বান্ধবীদের সাথে দিনের সবটা সময় কাটালেও সন্ধ্যার পর সে ভালো লাগা কাজ করে। সবাই একসাথে থাকলে সেটা আসলে পরিমাপযোগ্য না, তাই সবাই মিলে ঠিক করে যে কোনো একজনের বাসায় কয়েকজন মিলে 2 দিন মজা করবে। বিকেলবেলা সেই বাসা থেকে বেরিয়েছে লাইব্রেরির উদ্দেশ্যে। লাইব্রেরি থেকে এখন সোজা নিজের বাসায় চলে যাবে। তার বাসা থেকে কিছুটা দূরেই লাইব্রেরিটা আছে। কিছুদিন যাবত তার বই পড়ার খুব অভ্যাস জন্মেছে। প্রিয়তা লাইব্রেরিতে পৌঁছে তার নিজের পছন্দ অনুযায়ী বইগুলো কিনে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেবে। এমন সময় ঈশিতার কল আসে। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে। আসসালামু আলাইকুম আপু, কত দূর আসছো তোমরা? আমরা তো বাসায় চলে এসেছি, তুই কোথায়? আমি তো এই যে লাইব্রেরিতে বই কিনতে এসেছিলাম, কেনা হয়ে গেছে, আমি বাসায় আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় আয়। আর হ্যাঁ, শোন তো। হ্যাঁ বলো। তোর কাছে কি টাকা আছে? কেন, কিছু লাগবে তোমার? টাকা থাকলে একটা লাল ওড়না নিয়ে আসিস তো, বউ ওড়না। বউ ওড়না দিয়ে কি হবে? আমারটা খুঁজে পাচ্ছি না, আসার সময় হয়তো ওটা নিয়ে আসিনি। তোর ভাইয়ের বন্ধু ফটোগ্রাফার, ও এখানে আসবে, ভাবলাম কটা ছবি ওঠাবো। বউ সেজে ছবি উঠতে হবে নাকি? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে। আসার সময় প্লিজ নিয়ে আসিস বোন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি, কিন্তু তোমার পছন্দ হবে? তোর যেটা ভালো লাগবে সেটা নিয়ে আসবি। তোর পছন্দের উপর আমার ভরসা আছে। এবার যা, একটু দেখে শুনে সুন্দর দেখে বউ ওড়না নিয়ে আয়। সে না হয় নিয়ে আসছি, কিন্তু বাসায় এত হইচই কেন? কোথায় হইচই? আমাদের বাসার খবর শুনে অবনী এসেছে, গল্প করছি বসে সবাই। সত্যি করে বলো তো, কখন এসেছো? আমাকে ছাড়া তোমরা এত মজা কেন করছো? দাঁড়াও, আমি আসছি। আমরা এসেছি সকালেই, অবনীও সকালেই এসেছে। বাহ, সবাই বাসায় সকাল থেকেই আছো আর আমাকে বলনি? তুই তো মজা করতে গিয়েছিস বান্ধবীর বাসায়, তাই আর বিরক্ত করিনি। এখন তাড়াতাড়ি ওড়না কিনে বাসায় ফিরাই, সবাই অপেক্ষা করছে। সবাই অপেক্ষা কেন করছে? সবাই কে কে? সবাই মানে আমি, তোর ভাইয়া, অবনী। আসছি, ফোন রাখো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। ঈশিতা কল কেটে দেয়। একটুর জন্য সব বলে দিয়েছিল। পাশ থেকে অবনী বড় বড় করে তাকিয়ে আছে। তোর আবার কি হলো? এখনই তো মুখ ফসকে সব বলে দিতে চাচ্ছিলে তুমি। আরে বলিনি তো কিছু, সো লিভ ইট মেরি জান। কিছু বুঝতে পারলে আমাকে একদম সাথ থেকে ফেলে দিতা। আমি কি তোমাকে ছেড়ে দিত? ভাইয়া কি করতো সেটা পরে দেখা যেত, আগে তোমাকে তো ফেলতাম। এই তোমাদের এত কথা কেন? কাজ শেষ করো তাড়াতাড়ি, দেখছো না কত কাজ বাকি এখনো। আপনার বউকে ফরফর করে বেশি কথা বলতে নিষেধ করে দেন ভাইয়া। কেন, সে কি করলো? আরে কিছু বলিনি, কিন্তু এখন নে কাজ কর। আর এই যে শালিকা, প্রিয়তাকে প্রিয়তা বলা বাদ দাও, সে তোমার সিনিয়র। হ্যাঁ, কথাবার্তায় পরিবর্তন আনতে হবে, দেখছি কি করে সম্ভব হয়। একদম সোজা ভাবিতেই চলে যাবো ভাবছি। অপরের কথায় সবাই একযোগে হেসে ওঠে। তাদের হাসির শব্দে অন্য পাশে থাকা একজন তাদের দিকে এগিয়ে আসে। কি হচ্ছে এখানে? তেমন কিছু না ভাইয়া, কাজের মাঝে বিনোদন হচ্ছে, তবে ফাঁকি কিন্তু দিচ্ছি না। আর হ্যাঁ, নিজে তো ভুল করে বউ ওড়না নিয়ে আসেননি, প্রিয়তাকে কিন্তু বউ ওড়না নিয়ে আসতে বলেছি। বউ কি না নিয়ে আসবে বউ ওড়না? আপনি যেমন নিজের কাজ সম্পূর্ণ করতে পারেননি, বাকিটা বউ নিজে করবে, বা না জেনে বুঝে। বেচারি। আচ্ছা, শাড়িটা ঠিক মতো রেখে এসেছেন আর চিকুট? হ্যাঁ, রেখে এসেছি বিছানার উপর। আচ্ছা, এবার চটপট কাজ শেষ করি আমরা। হ্যাঁ, চিন্তা নেই ভাই, সব হয়ে যাবে। আপনারা না থাকলে এত কিছু করতামই না। জানি তো, কাজী নিয়ে এসে কবুল বলে নিয়ে যেতেন। একমাত্র শালিকা বলে কথা, এমনি এমনি এত নিরামিষভাবে কিভাবে যেতে দেই? বেচারি অবাকের চরম পর্যায়ে চলে যাবে। সবাই কাজ করার পাশাপাশি মজা করতে থাকে। সারপ্রাইজ পেতে যেমন ভালো লাগে, তেমন সবাই মিলে কাউকে সারপ্রাইজ দেওয়ার কাজ করতেও ভালো লাগে। সবাই মিলে আড্ডা দেওয়ার সাথে সাথে কাজ করতে থাকে। প্রিয়তা বাসায় ঢুকে সোজা রান্নাঘরে চলে যায়, কারণ বাসায় ঢুকেই রান্নাঘর থেকে দারুণ গন্ধ পাচ্ছিল। রান্নাঘরে গিয়ে দেখে তার মা আর ফুপু রান্নায় ব্যস্ত। রান্নাঘরে ঢুকেই প্রিয়তা তাদের সালাম দেয়। দুজনেই একসাথে সালামের জবাব দেয়। ফুপিও এসেছো? হ্যাঁ, কেন আসতে পারি না তোদের বাড়ি? আমি কি সেটা বলেছি নাকি বলো? আমি বাসায় নেই আর সবাই বাসায় এসে মজা করছো, নানা রকম রান্না করছো। কি কি রান্না হচ্ছে? সব তোর পছন্দের রান্না হচ্ছে। আজ এত রান্না, গরুর মাংস,
রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, ওটা কমপ্লিট। আমি বোরকা খুলে আসছি, আমাকে গরুর মাংসটা দাও প্লিজ। আগেই না, আগে রুমে যা, আমি ঈশিতার অর্ঘনিকে ডেকে দিচ্ছি। কেন? ওরা কোথায় আছে? ওরা সবাই ছাদে আছে। আমিই যাচ্ছি, সমস্যা নেই। না, এখন তোমার ছাদে যাওয়া হবে না। কেন? কারণ আছে তাই। কি করছো তোমরা বলো তো? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? একটু পর জানতে পারবে সব। যাও এখন রুমে যাও তাড়াতাড়ি। কিন্তু বলবে তো কি হয়েছে? রুমে যাও, সব জানতে পারবে। প্রিয়তাও আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে চলে যায়। মিসেস বেলা রান্নাঘর থেকে ছাদের দিকে যেতে থাকে। ঈশিতা আর অবনীকে ডাক দিয়ে প্রিয়তা রুমে ঢুকে বইগুলো রেখে বোরকা খুলে বিছানার দিকে আসতেই দেখে সেখানে একটা টকটকে লাল রঙের একটা শাড়ি রাখা আর তার উপরে একটা কাগজ। প্রিয়তা ভাবে ঈশিতা তো কল দিয়ে বলেছিল বউ ওড়না দিয়ে আসতে, তাহলে হয়তো তার শাড়ি এটা, কিন্তু এটা ঈশিতা নিজের রুমে না রেখে তার রুমে কেন রেখেছে? প্রিয়তা শাড়ির উপরে রাখা কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলতে থাকে। সেখানে লেখা আছে, এই হবু বিবি সাহেবা, এটা পড়ে জলদি ছাদে চলে আসবেন। বউ সাজবেন, কিন্তু আপনাকে বউ সাথে দেখার ইচ্ছে আর দমিয়ে রাখতে পারছি না। আর এই যে সব সময় মুখ মলিন করে রাখেন সবার চোখের আড়ালে, আমাকে দেখেন, এবার আমাকে দেখার অধিকার দিয়ে দেব আপনাকে। বুঝে ফেলেছেন আমি কে, তাই না? বুঝে ফেলারই তো কথা। এই একজনকেই তো আপনি লুকিয়ে লুকিয়ে দেখেন। তুই থেকে সোজা আপনি করে বলছি বলে কি অন্যরকম অনুভব করছেন? এবার অভ্যাস করে নিন, আমিও আপনার সাথে আপনি করে বলবো, আর আপনি তো আমাকে আপনি করেই বলেন। এই ভাষাতে কেমন একটা ভালো লাগা কাজ করে, তাই না? অনেক কথা বলে ফেলেছি, এবার চটজলদি তৈরি হয়ে নিন। শুনুন, টিপ ইগনোর করবেন, ওটা ছাড়াই আপনি আলোক রশ্মি একদম আমার হৃদয়ে বিঁধে যাওয়ার মতো। চিরকুট পরে শেষ করতে না করতেই ঈশিতা আর অবনী রুমে প্রবেশ করে। দুজন এসে প্রিয়তার পাশে দাঁড়াতেই প্রিয়তার সাথে সাথে চিরকুট বন্ধ করে ফেলে। কিরে, রেডি হবি না? বউ না কোথায়? কি হচ্ছে আপু? বাসায় রান্না, তুমি বউ ওড়না নিয়ে আসতে বলেছো, এখানে শাড়ির চিরকুট রাখা, আমাকে বউ সাজাতে বলা হয়েছে। এসব কেন? আমি কেন বউ সাজবো? ভাবি তাড়াতাড়ি এসো, সাজিয়ে দেই, সময় হয়ে গেছে। তুই আমাকে ভাবি কেন বলছিস? ভাইয়ার বউকে ভাবি বলবো না তো কি বলবো? কি হচ্ছে বাসায় বুঝতে পারছি না আমি কি ভাবছি? আরে বাবা, সব বুঝতে পারবি। আর হ্যাঁ, তুই যা ভাবছিস তাই। আমি কি ভাবছি? সব কথা পরে হবে, আগে তাড়াতাড়ি আয়, সাজিয়ে দিই। তোর হবু বর তো তোকে দেখার আকুলতা বাড়িয়েই চলেছে, তার আর সময় যাচ্ছে না। তিনি একেবারে তোকে বউ সাজিয়ে দেখবেন। মানে কি আপু? আমার হবু বর কে? তুই যাকে ভাবছিস সে। আমি বিয়ে করব না তাকে। ড্রামা করিস না, এখন চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। সে তো বিয়ে করবে না বলেছিল, এখন আবার তাড়াহুড়ো করে বিয়ে করবে মানে? আর হঠাৎ করেই আমাকে বিয়ের জন্য বউ সাজতে বললেই কেন আমি বউ সাজবো? আমি বিয়ে করব না। শোনো মেয়ে, আমার ভাইয়ার জন্য কিন্তু মেয়ের অভাব নেই। আজকেই ভাইয়ার বিয়ে দিয়ে দেব, হয় তুমি বিয়ে করবে নয়তো অন্য কেউ। আজ আমার ভাবি লাগবেই। পা ভেঙে রেখে দেবো অন্য কাউকে ভাবি বানাতে, জানা দেখ কি করি। প্রিয়তার কথা শুনে ঈশিতা আর অবনী দুজন হেসে ফেলে। অবনী বলে, তাহলে চুপচাপ রেডি হয়ে নাও, সাথে সবাই অপেক্ষা করছে, কাজী সাহেবও। প্রিয়তার সাথে এমন একটা অবাক করা ঘটনা ঘটবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। ইয়াশকে না পাওয়ার ভয় পেয়েছিল প্রথম যেদিন শুনেছিল ঈশিতার সাথে বিয়ে, দ্বিতীয় দিন আবার ভেতর থেকে ভেঙে গিয়েছিল যখন ইয়াশ তার সাথে বিয়েতে নিষেধ করেছিল। এত কিছুর পরও প্রিয় মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার ছাড়া আর কিছুই না। প্রিয়তাকে সুন্দর করে সাজিয়ে একদম ছাদে নিয়ে যাওয়া হয়। ওখানে সবাই অপেক্ষা করছিল। প্রিয়তা ছাদের চারপাশে তাকিয়ে দেখে ছাদে সবটা সাজানো হয়েছে সুন্দর করে। ছাদের একপাশে বসার জায়গা করা, সেখানে সবাই বসে আছে, সাথে ইয়াশও। সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। মুখের দাড়িগুলো যেন আজ তাকে স্বাদ দিচ্ছে আরো সুন্দর দেখাতে। প্রিয়তাকে নিয়ে গিয়ে ইয়াশের পাশে বসিয়ে দেয়া হয়। ইয়াশ চুপচাপ বসেছিল। প্রিয়তাকে পাশে বসিয়ে দেয়া মাত্র তার মধ্যে অস্বাভাবিক কার্য ঘটছে। বারবার কপালের ঘাম মুছছে, সে মাঝে মাঝে বুকে হাত দিচ্ছে। বিষয়টা প্রিয়তাও খেয়াল করছে। আপনার কি খারাপ লাগছে? অন্যরকম ভালো লাগছে। আপনি তো এর আগে অনেকবার আমার পাশে এসেছেন, কিন্তু এরকম অনুভূত হয়নি। কেমন লাগছে? ভীষণ অন্যরকম। খারাপ লাগলে বলুন, আমি বাবাকে বলছি। না না, এরকম লাগতে দিন। এই ভালো লাগার কোনো ডেফিনেশন নেই। এত ভালো লাগা আগে ছিল না কেন? অসময়ে ভালো লাগা লাগতে নেই। আমার সব ভালো লাগা এখন আপনার নামে।
আপনার গা থেকে যে সুগন্ধ আসছে এটা পৃথিবীর সেরা সুগন্ধ। এই যে আপনার হাসি হাসি মুখ, এটা আমাকে অসম্ভব স্বস্তি দিচ্ছে। থাক, আর বলতে হবে না। এখন এত মানুষের মাঝে ওনার প্রেম পাচ্ছে। আজ অনেক কথা বলার আছে আপনাকে। আমার সব কথা জানাবো, আমার করে নিয়ে আপনাকে আমার সব জানাবো। আপনি বলাটা অসম্ভব সুন্দর লাগে। আরো অনেক কিছু সুন্দর লাগা বাকি আছে বিবি সাহেবা। এখনো নই। চলুন হয়ে যাক। প্রিয়তা আর কোনো কথা বলে না। কেমন একটা লাগছে তার। সে যা দেখছে এগুলো কি সত্যি ইয়াশ তাকে এসব বলছে? তার কথায় কেন এত ভালোবাসা পাচ্ছে তার? কেন মনে হচ্ছে এই সময়টা থেমে যাক, চারপাশ স্থির হয়ে যাক, চারপাশ জনশূন্য হয়ে যাক, শীতল হাওয়া বয়ে যাক, শুধু সে আর তার প্রিয় মানুষ। জীবনের শ্রেষ্ঠ সময়। আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলার মাধ্যমে দুজন নতুন সম্পর্কে আবর্তন করে। এই শব্দটা যেন সাথের মানুষের প্রতি ভালোবাসা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। প্রিয়তা আর ইয়াশও যেন একে অপরের প্রতি আরো টান অনুভব করে। এই অনুভূতি প্রকাশ করার জন্য হাজার শব্দও যেন কম পড়ে যাবে। ইয়াশ প্রিয়তার দিকে হাত বাড়িয়ে দেয়। প্রিয়তাও ধীরে ধীরে ইয়াশের হাতে হাত রাখে। ইয়াশের হাত কাঁপছে। শক্ত করে হাত ধরে নেয় সে। এই প্রথম প্রিয়তমাকে স্পর্শ নিজের করে হালাল করে। এই মানুষ এখন তার, শুধুই তার। মা বাবা ভাই বোন বা বন্ধু বান্ধবের ভাগ হলেও পৃথিবীর এই একটা মানুষের কোনো ভাগ নেই, আর কেউ তার ভাগিদার নয়। দুজন এই প্রথম দুজনের চোখে তাকায়। নিজেদের নতুন পৃথিবী দেখতে পায়, যেখানে আছে শুধু ভালোবাসা আর পূর্ণতা। ভালোবাসার রংধনুর মন্ত মনের আকাশে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখুক, এভাবেই পূর্ণতা পাক প্রতিটি ভালোবাসা। সমাপ্ত। গল্পের সমাপ্তি এখানেই। কেমন হলো জানাবেন। আজকে সবার মন্তব্য আশা করছি। গল্পটা আর দীর্ঘ করতে মন চাইছিল না, তাই ভালো লাগা আর ভালোবাসার পূর্ণতা দিয়ে সমাপ্তি ঘটালাম।